अंधेरा छूटेगा, सूरज निकलेगा, कमल खिलेगा। 1980 সালের 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি তৈরি হওয়ার পর মুম্বাইয়ে প্রথম অধিবেশনে দলের প্রথম সভাপতি অটল বিহারী বাজপেয়ী ঠিক এই কথাটা বলেছিলেন। তার 46 বছর পর অটল বিহারী বাজপেয়ী যার সেক্রেটারি ছিলেন সেই জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি পশ্চিমবঙ্গে অবশেষে পদ্ম ফুটল। আর আজ আমার সামনে যে মানুষটা বসে আছে তার অটল বিহারী বাজপেয়ীর অসংখ্য ভাষণ একেবারে কণ্ঠস্থ, শ্রমিক ভট্টাচার্য। কিন্তু শ্রমিকের কাছে আমার প্রথম প্রশ্ন একটাই, আমি কোন পরিচয়টা বলবো? রাজ্য বিজেপির একাদশতম সভাপতি, নাকি প্রথম রাজ্য বিজেপির সভাপতি যার আমলে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে? আমার একমাত্র পরিচয় আমি একজন রাজনৈতিক কর্মী। হ্যাঁ, আমার একমাত্র পরিচয় আমি অপ্রাপ্ত বয়স্ক সময়ের থেকেই একজন বিজেপির পতাকা ধরেছি, নিজের নামের পোস্টার নিজে লাগিয়েছি, সেটাই আমার একমাত্র পরিচয়। সভাপতি একটা বহমানতা, 3 বছরের জন্য দলের সভাপতি হয়, তারপর কিন্তু দলের সভাপতি হওয়ার পর একটা নজিরবিহীন সাফল্য, কিভাবে সেলিব্রেট করছো? সেলিব্রেট তো মানুষ করছে, আমি সেলিব্রেট করার কে? অসংখ্য সেলফি, প্রয়োজনের থেকে বেশি ফুল, তো এটাই এখন আমার সবচেয়ে চরম অস্বস্তির কারণ, যে কতদিন এটা শেষ হবে এই ফুল আর সেলফিটা, সংবর্ধনার প্রক্রিয়াটা। শ্রমিক, তুমি কয়েকদিন আগেই একটা সাক্ষাৎকারে আমাকে বলেছিলে যে তোমার বহু বন্ধু বিদ্রুপ করে তোমায় বলতো, আর দল পেলি না, আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। তো এই 4 মের পর সেই বন্ধুদের কারোর সঙ্গে দেখা হলো নাকি? ফোনে কথা হয়েছে, দেখা হয়েছে একজনের সঙ্গে। এর মধ্যে বলে রাখি, অটলজি যেদিন শপথ নিয়েছিলেন 13 দিনের সরকারে, সেদিন আমি 6 নম্বর মুরলীধর লেনে ছিলাম, আমরা বাজি ফাটাচ্ছিলাম। তো সেদিন আমার সেই বন্ধুরা, মানে তাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে রাত্রিবেলা ডিনার করাতে নিয়ে গিয়েছিল সংঘে বলে একটা রেস্টুরেন্ট ধর্মতলায়। তো সেটা মনে আছে, তখন চাঁদ দিতে। তো তারপর থেকে এই পর্যন্ত এসেছে। সেই বন্ধুদের সঙ্গে, ছোটবেলার স্কুলের বন্ধুদের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে। তো জিতেছি। আমি যেখানে আমার বাড়ি ছিল, অল্পের জন্য সেই মধ্যহরার আসনটা আমরা হেরেছি। তাতে কিন্তু ধরো, যে শ্রমিক ভট্টাচার্যকে স্কুটারের পেছনে বসে প্রচার করতে যেতে হতো এবং সেখানে 5 জন 10 জন মেরে কেটে 15 জন তার কথা শুনতো, ভারতীয় শুনতো বেশি লোক। আচ্ছা, বেশি লোক শুনতো, 15 মিনিট বক্তৃতা দেওয়ার পরে ভিড় হতো। আচ্ছা, সেটা যাবে জানে, কিন্তু লোককে বোঝাতে হতো যে ভারতীয় জনতা পার্টি আর জনতা পার্টি আলাদা। তো সেই জায়গা থেকে আজকে তোমার জীবনযাত্রা, মানে তুমি তো সিকিউরিটি নিতে অস্বীকার করেছিলে, তুমি পাইলট ভ্যান দেখলেই রেগে যাও, তো সেইটা কতটা পাল্টালো? এখন তো তুমি শাসক দলের একেবারে রাজ্য সভাপতি, সুতরাং তার একটা সিকিউরিটি কনসার্ন থাকবেই। ব্যক্তিগত জীবনচর্যা কতটা পাল্টালো? আমি হঠাৎ আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম অসংখ্য পুলিশ। আচ্ছা। এবং তোমার এই স্টুডিওয়ে পৌঁছানোর সময় একজন সার্জেন্ট, সেও দেখলাম মোটরসাইকেল নিয়ে এসে ওই ওপর পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে গেল। আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তো সেখানে তার বাড়িতে, তার বাড়ির আশেপাশে প্রচুর পুলিশ পৌঁছে গেছে, সামনে এবং পেছনে 2টো পুলিশের গাড়ি। এটা আমার কাছে একটা অস্বস্তির কারণ। এটা আমি চাই না, এটা আমি চাই না। আর আমি এই জীবনযাত্রা করি। আবার বলছি যে তুমি হচ্ছে শাসক দলের রাজ্য সভাপতি, তো এটা আমার কাছে এখন ওই রকম মালা নেওয়ার মতোই একটা অস্বস্তির কারণ। কারণ আমি যখনই কোনো জেলায় যাই, প্রত্যেকেই জানে আমি এমন কোনো হোটেলে খাই না যেখানে ভাতকে রাইস বলে। আমি সবসময় রাস্তার ধারে খাবার খাই এবং খুব তাড়াতাড়ি পাওয়া যায়, ফ্রেশ, মানে যেগুলো ধর্মতলার খাবারের মধ্যে আমি অভ্যস্ত। আমি খুব কম স্বল্প খাই। তো ওই 5 মিশালির তরকারিকে মিক্সড ভেজ আর ওই ডাল ফ্রাই আর ভাতকে রাইস, আমি প্রথমেই বলি রাইস বলা হোটেলে আমি ঢুকবো না, পার্টিতে আমি ভেবে। ঠিক শ্রমিক, কিন্তু আমি বলছি যে সাধারণ জীবনযাত্রা চালিয়ে যাওয়ার পাশাপাশি এটাও তো তোমায় মাথায় রাখতে হবে যে শুভেন্দু অধিকারীর পিএ, তার ওপর যেভাবে আক্রমণ হলো, যেভাবে একেবারে, যে আজকে শুনতে পাচ্ছি যে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে অস্ট্রিয়ায় তৈরি হয় গুলিটা করা হয়েছে, সেটা পুলিশ আর সেনাবাহিনীর হাতে, গ্লক কারুর কাছে থাকার কথা নয়। সুতরাং সিকিউরিটি কনসার্নও তো একটা বড় ইস্যু। দেখুন, আমার সিকিউরিটি নিয়ে আমার পার্টি চিন্তা করবে, আমি বিন্দুমাত্র চিন্তিত নই। কারণ অসংখ্য বিজেপি কর্মী যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতদিন পর্যন্ত বিজেপি করেছিলেন, তাদের পাশে কোনো সিকিউরিটি ছিল না। 321 জন আমাদের প্রার্থী খুন হয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি।
এবং গত বিধানসভা নির্বাচনের পরে যে তাণ্ডব আমরা দেখেছি, যে অত্যাচার দেখেছি, তাদের পাশে কোনো সিকিউরিটি ছিল না। এখন আমি যদি একটা এই প্রবল বাহিনী নিয়ে গিয়ে আমার কর্মীদের কাছে দাঁড়াই, আমার মনে হয় সেটা তারা খুব একটা ভালোভাবে গ্রহণ করবে না এবং করা উচিত না। এই 26-এর ভোটের পরেও কিছু কিছু জায়গায় তাণ্ডব চলছে, আমি সেই প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে শ্রমিক, যে জুটি একেবারে মাঠ জুড়ে খেলতে দেখা গেল, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের জুটি, কাদের সঙ্গে তুলনীয়? এক, জ্যোতি বসু আর প্রমোদ দাশগুপ্ত, নাকি বুদ্ধদেব ভট্টাচার্য আর অনিল বিশ্বাস? না, এটা ওরকম কোনো বিষয়ই নেই। আমাদের শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের জুটি ক্ষমতায় পশ্চিমবঙ্গে বিজেপিকে এনে দিয়েছে, বিষয়টা এরকম নয়। এটা আমাদের একটা টিম গেম। অসংখ্য কেন্দ্রের অবজারভাররা ছিলেন, সুনীল বানসালের নাম, ভূপেন্দ্র যাদবের নাম বেশি করে বলতে হয়, অমিত মালভিয়া, তিনি প্রায় পশ্চিমবঙ্গে 7 বছর ধরে সক্রিয়, 24/7 এই সময় সে দলকে দিয়েছে। ঠিকই, রাজনীতি সবসময় শ্রমিক টিম গেম। কিন্তু তুমি পান্ডে, আমি এদের নামগুলো বলতাম, এরা যে পরিশ্রম করেছেন, যাদের বহিরাগত বলা হচ্ছিল, তো এদের যে যোগদান এবং এদের যে অভিজ্ঞতা, এবং আমরা তো পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা, আমি কাজ করি। কিন্তু আমি তুমি প্রতীকের কথা বলছো, একদম তাই। আমি প্রতীকের প্রশ্নেই আসতে চাইছিলাম যে নরেন্দ্র মোদী শনিবার শপথের দিন ব্রিগেডে হুটখোলা গাড়িতে তোমাদের দুজনকে পাশে নিয়ে যখন ব্রিগেডে ঢুকলেন, তাতে বার্তা তো খুব স্পষ্ট ছিল যে অনেকে, নিঃসন্দেহে একটা গোটা টিম, একাধিক বাইরের রাজ্যের নেতা, দিল্লির নেতারা এখানে 15 দিন, 1 মাস, 3 মাস পড়েছিলেন, কিন্তু একটা বার্তা ওই ছবিটা স্পষ্ট ছিল, সেটা হচ্ছে জয়ের প্রধান কারিগর দুজন, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। আমি এটা মানতে রাজি নই। আচ্ছা, আমি পার্টির সভাপতি, প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী এলে বা স্বরাষ্ট্রমন্ত্রী এলে আমি থাকবো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে তিনি থাকবেন, এটা স্বাভাবিক ছিল। এবং তখন তিনি ডেজিগনেটেড চিফ মিনিস্টার, তিনি সেই গাড়িতে ছিলেন, আমি রাজ্য সভাপতি হিসেবে সেই গাড়িতে ছিলাম। যে মুহূর্তে আমি রাজ্য সভাপতি থাকবো না, নতুন রাজ্য সভাপতি দাঁড়াবে। এটা তো বিজেপি একটা স্ট্রাকচারড পার্টি, রেজিমেন্টেড পার্টি, কোনো সন্দেহ নেই। এই জয় মানুষের জয়, এই জয় একটা মতাদর্শের জয়, এই জয় প্রতীক্ষার জয়। আপনি দেখেছিলেন মাখনলাল সরকার যে আমরা নিয়ে এসেছিলাম, 100 বছরের কাছাকাছি বয়স, এখন নিজের বয়সটা ঠিক বলতে পারেন না, নরেন্দ্র মোদী তাকে প্রণাম করলেন। তো এই যে মানুষগুলোর দীর্ঘদিনের অবদান, সুকুমার বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসে আসতেন, ক্যানিং স্ট্রিটে নেমে গিয়ে হেঁটে পার্টি অফিসে ঢুকতেন। বিষ্ণুকান্ত শাস্ত্রী পার্টি প্রেসিডেন্ট ছিলেন, তিনি বাসে চেপে আসতেন। তপন শিকদার 5 টাকা দিয়ে শেয়ার ট্যাক্সিতে চেপে কিংবা স্কুটারে পার্টি অফিসে আসতেন। তো এটা তো করেছে। রাহুল সিনহা পার্টির হোল টাইমার ছিলেন, তিনি প্রতিদিন সাউথের যে লোকাল ট্রেন আছে শিয়ালদা পর্যন্ত হেঁটে গিয়ে ওখান থেকে চড়ে তারপরে আসতো। তুমি বলেছো একটা সময় গেছে যে আহত পার্টি কর্মীরা রাজনৈতিক সংঘর্ষে মার খেয়েছেন, একটা ভালো হসপিটালে অ্যাফোর্ড করা যায়নি, এই দিনও গেছে। তো এই তো রাজনীতির ওঠা পড়া চক্রবৎ চলেই। আমি বলছি, আমার মনে পড়ছিল যে ট্রুথ অর ডেয়ার কয়েক বছর আগেও টিনেজারদের মধ্যে খুব জনপ্রিয় খেলাটা ছিল। সেই রকম বুকে হাত দিয়ে নিখাত সত্যি কথাটা তোমার কাছ থেকে আমি জানতে চাইব দুটো প্রশ্নে। এক হচ্ছে, শ্রমিক, সত্যি করে বলো, যখন শুভেন্দু অধিকারীর নাম এ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষিত হলো, একটুও বুকটা চিনচিন করে ওঠেনি? মনে হয়নি যে মুখ্যমন্ত্রীর চেয়ারে তো আমিও বসতে পারি? কখনোই এটা আমার মনে হয়নি। কেন? শুভেন্দু অধিকারীকে তার আগে মুখ্যমন্ত্রী ও হোক এই আমি কামনা করে ওকে উইশ করেছিলাম, শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করবেন। তো শুভেন্দু অধিকারীকে দল সামনে রেখে নির্বাচনী লড়াই করছিল, এবং লড়াইটা একটা সংসদীয় রাজনীতির লড়াই। সে আমাদের বিরোধী দলনেতা ছিল, দুবার সে মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। প্রথমবারের জয়ের পরে তৃণমূল কংগ্রেস 5 বছর ধরে প্রচার করেছিল যে এই জয় লোডশেডিং এর জয়। তার পরের বার সে সেখানে গিয়ে দাঁড়িয়ে, একদম তার দুর্গে গিয়ে দাঁড়িয়ে তাকে হারিয়েছে। তো সেই মুখ্যমন্ত্রী হবে না তো কে মুখ্যমন্ত্রী হবে? আমার এখান থেকে সিদ্ধান্তটা পরিষ্কার, এই জুটিটা জমবে। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার শপথ নেওয়ার পরও আমার কথা হয়েছে, আমি যখন নানা বিষয়ে আড্ডা মারছিলাম, বারবার বলছিলেন যে শ্রমিক ভট্টাচার্য নিজে মুখ্যমন্ত্রী হতেই চাননি। এটা তুমি কবে জানিয়েছো? অ্যাকর্ডিং টু শুভেন্দু অধিকারী তুমি মুখ্যমন্ত্রী হতেও চাওনি, তুমি এই দৌড়ে ছিলেও না। আমি তোমাকেও বলেছি আমি এটা, যে আমার চেহারা দেখেই মনে হয় আমি দৌড়াতে পারবো। বেশ,
ট্রুথ অর ডেয়ার সিরিজে আমার দ্বিতীয় প্রশ্ন, সত্যি করে বলো যে 207টা আসন শ্রমিক নিজে ভেবেছিলে? আমি বলছি শুধু ম্যাজিক ফিগার নয়, 160, 170, 180 নয়, একেবারে 207, এটা আন্দাজ করতে পেরেছিলে তোমরা? দেখুন, আমার বিশ্বাস ছিল হ্যাঁ যে যে ওয়েভ চলছিল হ্যাঁ সেটা যদি আমরা ঠিক দেখে থাকি, হ্যাঁ তাহলে যদি ঠিকঠাক ইভিএম সেটা ট্রান্সলেট হয়ে থাকে, তাহলে আমরা 190+ আসন পাবো। এটা আমার একটা মনের মধ্যে ছিল, সাহস করে বলতে পারিনি, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু যখন ভোট গণনা শুরু হলো, 2 ঘন্টা পেরিয়ে গেছে, তার আগের দিনও রাহুল সিনহা আমাকে বলেছিল 200 পেরোবো আমরা। তা দুজন বসে, বানসালজি আমাদের উপরের ঘরে কাজ করছিলেন, আমি এসে বসলাম আমাদের ওয়ার রুমে। তো আমি বললাম যে রাহুল দা, এ তো যা চলছে তো মনে হচ্ছে 160-70 রুম রেঞ্জ, মনে আমি বুঝতে পারছি না। বলে তুমি কিছু বোঝোই না, 200 পেরোবেই। আর আমাদের পার্টির আরেকজন জেনারেল সেক্রেটারি শশী অগ্নিহোত্রী, সে আবার পাশে বসে একটা সেফোলজিস্ট হয়েছে, সে একটা ক্যালকুলেশন দিয়েছিল 204। আর আমাদের অমিতাভ চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, সে বলছে দাদা তুমি টেনশন নিও না, 200 পেরোবেই, নিশ্চিত, সরকার হয়ে গেছে, সরকার তো হয়ে গেছে, ছেড়ে দাও, 200 পেরোবেই। তো আমি বনসলজির ঘরে গেলাম, ওনাকে বললাম যে क्या हुआ समीक दा, क्या चल रहा है नीचे में? বললাম যে নিচে রাহুল সিনহা সেই আগের দিন যেটা বলেছিল 200 পেরোবেই, সেটা বলছে, আগের দিনও বলেছিল। আর এখন নতুন আমাদের সেফোলজিস্ট হয়েছে শশী, ও আবার হিসাব করে দেখাচ্ছে 204। আর এই দুজনের মাঝখানে বসে আছে অমিতাভ চক্রবর্তী, সেও বলছে দাদা তুমি টেনশন নিও না, 200 পেরোবেই। সেই জন্য আমি আপনার কাছে চলে এলাম। আমি বিশ্বাস করতাম যে আমি দেখেছি, যেটা আমি সবাই, এখানে আমার উল্টো কথাটাও বলতে হবে, যদি না হতো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, এই তো গোটা রাজ্যটা কার্যত ফুটছিল, এবং একেবারে প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি, হ্যাঁ, বা তৃণমূলের দিক থেকে, তোমাদের দিক থেকেও 2-1টা ছিল। মূল মানে আমি বলছি কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা যেতে পারতো, একটা তো আশঙ্কাও ছিল। 300 কর্মী খুন হতো বিজেপির এতক্ষণের মধ্যে। আর পরের শব্দটা নাই বললাম, তুমি প্রকাশ্যে বলেছিলে যে আমরা পার্টি করতে পারবো না যদি তৃণমূল ক্ষমতায় আসে, এটা শেষ লড়াই, কথা তুমি বলেছো। আমি তো প্রকাশ্যে বলছি, এই নির্বাচন হিন্দু বাঙালির জন্য শেষ নির্বাচন, এবং প্রগতিশীল মুক্তমনা শিক্ষিত মুসলমানের জন্য শেষ নির্বাচন ছিল। তাদের একটা ভোটও তোমরা পেয়েছো? এই মুক্তমনা প্রগতিশীল মুসলমানের ভোট পেয়েছো বিজেপি? এই নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। আমি শুধু তাদের এটাই চিন্তা বললে আজকে আমার বার্তা, যে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখি, আমাদের রাজনীতি বিভাজনের রাজনীতি নয়। আমরা যা করব পশ্চিমবঙ্গের বাসীর জন্য করব, কোনো হিন্দুর জন্য আলাদা কিছু নয়, মুসলমানের জন্য আলাদা কিছু নয়। কি করে করবে? তোমাদের নির্বাচিত বিধায়ক, এমনকি তোমরা কোন সংখ্যালঘুকে টিকিট দাওনি, সংখ্যালঘু উন্নয়ন আমরা পশ্চিমবঙ্গে একটা বার্তা দিতে চেয়েছি। পশ্চিমবঙ্গে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে 30% মুসলিম ভোট আছে বা 25% মুসলিম ভোট আছে, তো সেটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরে আসবেন, তারাই এখানে রাজনৈতিক শক্তির পরিবর্তন নিয়ে মানব। সেটা যে হয় না, আমি প্রথম দিনই অ্যাপিল করেছিলাম সমস্ত সংখ্যালঘুদের কাছে, যে ভাই বিজেপি তোমাদের শত্রু নয়, আমাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নয়, আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই নয়, আমাদের লড়াই জিহাদিদের বিরুদ্ধে, র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে। একটা ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থ সামাজিক আপনাদের পক্ষ থেকে আছে, সেটা চেষ্টা করুন। আর একই সঙ্গে এটা মনে রাখবেন যে আসামের ডেমোগ্রাফি থেকে শিক্ষা নিন, দ্বিতীয়বারের সরকার এসছে, তৃতীয়বারের জন্য সরকার আসবে আরও বড় ব্যবধানে। এটা কালের দেওয়াল লিখন, এটা হবে, শুধু সেই ভেবে আপনারা ভোট দেবেন। শ্রমিক, কিন্তু আমি যদি বলি যে স্বাধীনতার পর থেকে এটা একটা বিরল নির্বাচন, যেখানে সংখ্যালঘু যেদিকে ভোট দেয় তারা সেই দল ক্ষমতায় আসে। বহু বছর পর, আমাদের জ্ঞানে তো বটেই, বহু দশক পর এরম একটা ভোট হলো যেখানে পারসেপশন যেটা, যে সংখ্যালঘু ভোট তোমরা পাওনি, তা সত্ত্বেও তোমরা ক্ষমতায় এসেছো এবং বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছো। এই বার্তাটাই তো আমরা দিতে চেয়েছিলাম। উপাসনা পদ্ধতিকে হাতিয়ার করে, তোষণকে হাতিয়ার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কেউ যদি মনে করে থাকেন, একটা সংখ্যক হিন্দুরাও যদি মনে করে থাকেন যে আমরা উগ্রতা দেখাবো,
আমরা ত্রিশূল নিয়ে ছোটাছুটি করব রাস্তায়, আমরাই নিয়ন্ত্রণ করব পরবর্তী সরকারকে, সেটাও হবে না। এমন কোনো ছবি দেখাতে পারেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি মাথায় বিরাট একটা তিলক কেটেছেন, গলায় রুদ্রাক্ষের মালা পরে তিনি দাঁড়িয়েছেন, কিন্তু প্রণবানন্দজি মহারাজ হিন্দু রক্ষার্থে ত্রিশূলটা তার হাতে তুলে দিয়েছিলেন, তার নিজের ত্রিশূল দিয়েছিলেন। তিনি যেদিন চলে যান পৃথিবী ছেড়ে, মানে খুন করা হয় তাকে, সেদিন এই পশ্চিমবঙ্গে অরন্ধন হয়েছিল। 3 দিন অরন্ধন হয়েছে। এরকমও গ্রাম, এরকমও শহর আছে, কোনো পার্টির ডাকে নয়। তো সেরকমভাবেই আগেও কংগ্রেসি নেতারা ছিল যাকে ফেজ টুপি পরে ভোট চাইতে হয়নি, ঠিক বিধান রায়কে হয়েছে কোনোদিন। কিন্তু প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে একজন সংখ্যালঘুকেও তোমরা টিকিট দিলে না, তোমাদের একজন বিধায়কও নেই, আমি আগেও যেটা হবে না। আমি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকটা কে চালাবে, ওই দপ্তরটা কে চালাবে? সেটা পার্টি ঠিক করবে কে চালাবে। না, আমি বলছি তিনি তো সংখ্যালঘু হবেন না। সংখ্যালঘু না হয়ে তো সংখ্যালঘুর উন্নয়ন করা যায়। গুজরাটের দিকে তাকান, উত্তরপ্রদেশের দিকে তাকান, কিভাবে আছে সংখ্যালঘুরা। এভাবে যে এবারে যে মিউনিসিপ্যাল নির্বাচন হয়েছে গুজরাতে, তো সংখ্যালঘু সমস্ত আসনে, সমস্ত ওয়ার্ডে বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। তো বিষয়টা নয়, বিষয়টা আমাদের ঠিক। কিন্তু সত্যি বলতো যে সংখ্যালঘু সমাজকে একটা বার্তা দেয়া যেত না একজন প্রতিনিধি রেখে বা একাধিক প্রতিনিধি রেখে? এইরকম আমরা গতবারে যাদের সংখ্যালঘু, এবং তুমি তো মানবে যে প্রকাশ্যে এরকম বহু সংখ্যালঘু আছেন, আমি নাম করতে চাই না, যারা তোমার দলকে হয়তো সমর্থন করেন প্রকাশ্যে। একদম সংখ্যালঘুরা একটাও ভোট দেননি, কথা আমি বিশ্বাস করি না। সমর্থন করেছেন তো, কিন্তু তাদের সুরক্ষা আমরা দিতে পারবো না। কেউ এটা বুঝতে চাইছে না যে গত 2021 সালে যে সংখ্যালঘুরা বিজেপির হয়ে কাজ করেছেন, আমি যদি খুব কাছাকাছির মধ্যে, আমি যেখানে তার বিধায়ক ছিলাম সেই বসিরহাটে বিজেপির হয়ে কাজ করে, যে প্রকাশ্যে বলেছে যে বিজেপি, আমরা আরএসএস এর ক্যাম্পে ছিলাম কোভিডের পরে, কেউ আমাদের খোঁজ নেয়নি। আমরা এখানের বসিরহাট উত্তরের এবং বসিরহাট দক্ষিণের 1500 আমরা সংখ্যালঘু, আমরা আরএসএস এর ক্যাম্পে ছিলাম অন্ধ্রপ্রদেশে। তো আমাদের তারা 6 মাস খাইয়েছে, বাচ্চাদের দেখেছে। তো আমরা তো আজকে এখানে বিজেপিকে ভোট দেবো বলে এসেছি। তারা ভোট দিয়ে চলে যাওয়ার পরে তাদের বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে, মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই অত্যাচার দেখেছে, যে অবর্ণনীয় অত্যাচার, আমি সব নাম বলে কাউকে বিপদে ফেলতে চাই না। মিনা খায় যারা বিজেপি করেছিলেন, 10 বছর ধরে বিজেপি করে, চূড়ান্ত অত্যাচারের শিকার। আলিপুরদুয়ার, কুচবিহার, একাধিক জায়গা আছে। আমি তো আরেকটু গোড়ায় যাব, যে বীরভূমে তোমার শেষ যেখানে তোমায় থামালাম, সেই বীরভূমে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে যারা প্রথম শহীদ হয়েছিলেন এ রাজ্যে, তারা প্রত্যেকে সংখ্যালঘু। একদম আমি সেখানে গিয়েছিলাম। 2 মেয়েকে নুট প্যারেড করানো হয়েছিল। তারা লজ্জা নিবারণের জন্য সামনের একটা পুকুরের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে বসেছিল, আর চোখের সামনে দেখেছে বিভ্রস্ত মা বাবার পায়ের তলায় পড়ে আছে অচৈতন্য হয়ে, আর বাবাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে একজন পুলিশ অফিসারের উপস্থিতিতে। পান্ডে অফিসারের নাম ছিল, খুঁজছি ওকে আমি। সে তার রিপোর্টে লিখেছিল ইউ আর ওভার পাওয়ার্ড। তো সেদিনটা আমার মনে আছে, 6 জন মারা গিয়েছিল। হ্যাঁ, 6 জন মারা গেছিল। তোমাদের পরিভাষায় রাষ্ট্রবাদী মুসলমানদের বিজেপি বুকে টেনে নেবে, ভারতীয় মুসলমানদের কাছে টানবে। আমরা হিন্দু মুসলমান আলাদা কোনো বিভাজন করি না। যে ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে, এই দেশের আনন্দে যে আনন্দিত হয়, যে দুঃখে দুঃখ পায়, সেই আমাদের। কিন্তু এইখানে তুমি খানিকক্ষণ আগে একটা শব্দ বললে, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তাহলে শ্রমিক, তৃণমূল নেতা কর্মী তাদের বাড়ি দোকান ভাঙা হচ্ছে, কিছু আগুন লাগানো হচ্ছে, কেন হচ্ছে এবং তার উপর কেন নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না? আমি বলছি একজন তৃণমূল নেতা বা কর্মীর বাড়িও কেন ভাঙা হবে, কেন সন্ত্রাস আসবে? এখানে একটা জটিলতা আছে। কিরকম? তোমার ফাইল থেকে তুমি বার করো। আমি একাধিকবার এই স্টেটমেন্ট করেছি। যখন আমি দলের রাজ্য সভাপতি ছিলাম না, যখন আমি দলের চিফ স্পোকসপারসন ছিলাম, তখন আমি বলেছিলাম যে এই সরকার চলে যাবে, সরকার চলে যাচ্ছে। তৃণমূল তার রাজনৈতিক জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছে। যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয়, যদি সমাজবিজ্ঞানের মধ্যে কিছু থেকে থাকে, তাহলে তৃণমূল থাকতে পারে না। আমি বারবার এই কথাটা বলেছি। একদম। তুমি এখানে তোমায় থামাবো আমি, তার কারণ শ্রমিক ভট্টাচার্য একেবারে একাধিকবার সাক্ষাৎকারে তো বটেই, একেবারে প্রেস কনফারেন্সেও কি বলেছিলেন দেখাবো। তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। হ্যাঁ।
বারবার তুমি বলেছো কিন্তু পারোনি, আলটিমেটলি ফেল করলে। আমি অস্বীকার করছি না, আমি একদম আমি বলেছিলাম যে তৃণমূল সরকার যখন চলে যাবে তখন তৃণমূলকে মারবে। তুমি গত 3 বছরের হিসাব নাও, সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ইভেন 2021-এর পরেও হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হয়েছে এবং প্রত্যেকটা পরিবারের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। সুতরাং যারা অভুক্ত আছে বা যারা ভাগ পায়নি তারা আক্রমণ করবে, যারা বেনিফিশিয়ারি তাদের। তো এটা একটা ওই হ্যাভস নটদের সঙ্গে লড়াই, তো এটা হবে। তো সেই সময় এই সময়টা থাকবে, এই সময়টুকু আজ নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং রাজ্যপালকেও একটা কঠোর দৃষ্টি রাখতে হবে। আমরা কি দেখলাম, নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 4 ঘন্টা কি বিজেপি তৈরি হয়ে গেল বিভিন্ন এলাকায়, গেরুয়া আবির মেখে হাতে বিজেপি ঝান্ডা নিয়ে নেমে পড়লো রাস্তায়। আমরা অনেক বলেছি যে 4 তারিখ 12টার পর যারা বিজেপি হয়েছে তারা বিজেপির 12টা বাজানোর জন্য যথেষ্ট। না, বিজেপি তারা থাকবে না। হ্যাঁ, আমরা দলের প্রত্যেকটা ইউনিটকে আমরা বলে দিয়েছি যে বিজেপিতে এখন কোনো যোগদান নেই। প্রত্যেক বিজেপি সংগঠকের দায়িত্ব হচ্ছে যারা ওই দুপুর 12টার পরে বিজেপি হয়েছে, আগের দিন পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় আক্রমণ করেছে স্থানীয় প্রার্থীকে, তারা বিজেপির পতাকা তারা ধরছে, তাদের চিহ্নিত করুন। আর যদি না পারেন পার্টি আপনাদের পদ থেকে সরিয়ে দেবে। সে পার্টির বিধায়কও হতে পারে। বিধায়কও যদি এই কাজ করে, মনে রাখবেন পার্টির ওপরে কেউ নেই, পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা চাই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি না হোক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হোক। কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে বহু মানুষের ত্যাগ, তিতিক্ষা, বলিদান এর কারণে দল আজকে এখানে এসেছে। এ কোনো ঝড়ে আসেনি, কোনো ব্যক্তির কৃতিত্বে আজকে দল এখানে নেই। বহু মানুষের, যাদের নাম কেউ কোনোদিন মনে রাখেনি, তাদের জন্য এসেছে। সেটাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে একটার পর একটা। তুমি থামাবে কি করে? আমি বলছি তুমি বহু ছবি আমি তোমায় দেখাতে পারি যেখানে সেই অত্যাচারিত মুখগুলো মঞ্চে তারা সেলিব্রেট করছে বিজেপির আবির মেখে। বহু জায়গায় সেলিব্রেট করছে। রেলের তৎকাল উইন্ডো খোলে না, সেরকম তৎকাল বিজেপিরা থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। এই তৎকাল বিজেপিকে কেউ যদি সমর্থন করে তাকে বিজেপির বাইরে চলে যেতে হবে। আমি সভাপতির দায়িত্ব নিয়ে বলছি, তাকে আমি দল থেকে সাসপেন্ড করব। আমি সাংবাদিকদেরও বলেছি এরকম দৃশ্য যদি দেখাতে পারেন যে দলের প্রার্থী ছিল বিধানসভায়, এমনকি বিধায়কও যদি এই কাজ করে, তাহলেও দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং যারা এই কাজ করেছে, আর আমাদের কাছে খবর আছে যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি নিজে ডিজিকে বলেছি, হোম সেক্রেটারিকে বলেছি। এখন তো সরকার হয়ে গেছে, এখন যা করবেন সরকার করবে, সরকার তাদের কাজ করবে। সরকার একটা হেল্পলাইন চালু করছে, একদম সেই হেল্পলাইনের নামও আপনারা জানতে পারবেন, আমাদের মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দেবেন। পার্টি এর বাইরে যেতে পারে না। আমরা ওইভাবে সরকারকে নিয়ন্ত্রণ করতে করব না, কিন্তু পার্টির যেটা দায়িত্ব যে আমরা জমিতে কাউকে তৎকাল বিজেপিকে রাখবো না। কোনো ইউনিয়ন বিজেপির নেই, শুনে রাখুন, এটা খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমাদের দল নীতিগতভাবে বিশ্বাস করে যে কোনো দলের যদি কোনো লেবার উইং থাকে, দলের যদি কোনো স্টুডেন্ট উইং থাকে, তাহলে তারা শাসক দলের ইচ্ছার উপরে চলবে। শ্রমিকের স্বার্থ রক্ষা কিংবা কোনো ছাত্রের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে ব্যক্ত করতে পারবে না। সেই জন্য এটা আমাদের নেই। এই যে অটো টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছে চারদিকে, আমি শুনছি ঘোষণা করে দিচ্ছে কি, এরকম নেই। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বাজার কমিটি। তো তুমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবিটা দেখেছো? মানে ভাইস চ্যান্সেলরের চেম্বারে ঢুকে তাকে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে। যে কাজ করেছে, আমি আবার বলছি, আমাদের কোনো স্টুডেন্ট উইং নেই, নাম্বার 1। আমাদের কোনো ট্রেড ইউনিয়ন নেই, এটা বিজেপিতে করা যায় না। বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন হবে না। যারা ছোট ছোট দোকানদার, দরিদ্র মানুষ আছে, ছোট গুমটি চালায়, একবার তারা টাকা দিয়ে বসে গেছে, তাদের দোকানে গিয়ে কিছু লোক শুনেছি বন্ধ করেছিল। আমাদের নিউ টাউন এলাকায় আমি পাঠিয়ে খুলেছি, লোক পাঠিয়ে আমি বলেছি সমস্ত দোকান খোলো। কোনো অটো টোটো যারা স্ট্যান্ড আছে সেখান থেকে কোনো টাকা উঠবে না। আপনারা আপনাদের মধ্যে থেকে আপনাদের সভাপতি তৈরি করুন,
আপনারা যে টাকাটা এতদিন পর্যন্ত দিয়েছেন তার থেকে কম টাকাটা দিয়ে আপনারা ফান্ড তৈরি করে আপনাদের পরিবারের কারো চিকিৎসার প্রয়োজনে লাগলে সেটা ব্যবহার করুন। আপনারা যে টাকাটা দিতেন সে টাকাটা কমিয়ে যদি ভাড়াটা কিছুটা কমাতে পারেন, মানুষের সাশ্রয় হবে। এইটা আমাদের পরিষ্কার বার্তা। সঙ্গে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু অটোওয়ালার সঙ্গে কথা বলছিলাম যে এই রাতারাতি আপনারা চেঞ্জ করে দিলেন। বলছে দাদা আমরা চেঞ্জ করেছি একটা আশায়, যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হয়। ধরো কারু অসুস্থ হয়েছেন, 1 মাস অটো চালাতে পারেননি, তাকে 300 থেকে 1,500 টাকা অবধি তাকে অটো না চালানো সত্ত্বেও তোলাবাজি দিতে হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। তারা বাঁচতে, তাদের অনেকে, সবাইকে বলছি না, বাঁচতে তারা অনেক সময় ঝান্ডা লাগিয়েছে। এই জন্যই তো পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনটা এনেছেন। ওই অটো টোটো ড্রাইভাররা এর জন্যই তো পরিবর্তনটা এনেছেন। তো যারা সেখানে গিয়ে নিজেদের স্বঘোষিত সভাপতি বানিয়ে ফেলছেন, বিজেপির ঝান্ডা তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন, তারা পারবে না। প্রয়োজন হলে তাদের আমরা অ্যারেস্ট করাবো, বেরোতে পারবে না। আমি এর বাইরে নিজের দলের লোক হলেও তুমি গ্রেফতার করাবো, আমার নিজের দলের নেতা হলেও আমি তাকে গ্রেফতার করাবো। বিজেপির নামে কোনো ট্রেড ইউনিয়ন হবে না, বিজেপির কোনো ছাত্র সংগঠন হবে না। আর বিজেপির ছাত্র সংগঠন না হয়েও কোনো ছাত্র সংগঠনের কোনো নেতা যদি কোনো ভাইস চ্যান্সেলরের ঘরে, এমনকি টিচার্স রুমে ঢুকে কোনো শিক্ষকের সঙ্গে অভব্যতা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা যাতে প্রশাসন নিতে পারে আমরা সরকারকে জানাবো। এই জিনিস চলবে না। দীর্ঘ ভাবতে পারো, এবিভিপির দায়িত্ব বিজেপি নেবে না? না, এবিভিপির দায়িত্ব বিজেপি কেন নেবে? এবিভিপি বিজেপির স্টুডেন্ট উইং নয়। এবিভিপির কর্মী সেজে যদি কেউ গিয়ে এ ধরনের আচরণ করে, যে তুমি ঘটনা বললে, ফুটেজে অন ক্যামেরা যদি করে, তাহলে এবিভিপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, না হলে সরকার ব্যবস্থা নেবে। এটা চলতে পারে না। ট্রেড ইউনিয়ন জাস্ট ঝান্ডা বদল করে দখল হয়ে যাচ্ছে। না, কে দখল? স্টুডেন্ট ইউনিয়নগুলো দখল আমি বলছি, স্টুডেন্ট ইউনিয়ন এভাবে দখল করা যায় না। এটা পদ্ধতি নয়, এটা পদ্ধতি নয়। আমি বিদ্যার্থী পরিষদ করেছি। বিদ্যার্থী পরিষদ একটা যুগ ছিল যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বন্ধ করেছিল। সুতরাং যে আশায় মানুষ ভোট দিন, তুমি ভাবতে পারো, এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো, তিনি বললেন যে আপনারা সবার কথা বলছেন, আমাদের কথা বলছেন না। তো সাফল্যের জন্য আমরা যে এসেছি, আমার স্বামী মিউনিক থেকে এসছেন 2 দিনের জন্য, এসছেন পর্তুগাল থেকে এসছে, ভোট দিতে চলে গেছে। ডাক্তারবাবু সুইডেন থেকে এসে ভোট দিয়ে গেছে। আমাদের সিলিকন ভ্যালির ছেলেরা এই এসে আমাদের বেহালা পূর্বে যে প্রার্থী, তার হয়ে নির্বাচনে কাজ করেছে, তাদের মধ্যে একজন ভোটার, তারা এসে কাজ করেছে। মানে কি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের বন্ধু বান্ধব ক্লাসমেটদের মধ্যে প্রচার করেছে, বেড়াতে এসছে, আবার ঠিক হয়ে গেছে, তারা বেরিয়ে চলে গেছে। এই যে এত আশা নিয়ে পরিযায়ী শ্রমিকরা এসছে, যারা ডায়মন্ড সেটিং এর কাজ করে, তারা এসেছে। কিছু আমাদের ব্যবস্থা এসছে, নিজেরা আগে থেকে 4 মাস 5 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিয়েছে, পয়সা জোগাড় করেছে, বাস ভাড়া করে এসে যে ভোট দিচ্ছে একটা পরিবর্তনের আশায়। এটা দেখবার জন্য যে বিজেপির গেরুয়া আবির মেখে, বিজেপির পতাকা হাতে নিয়ে ভাঙচুর করব, তৃণমূলের অফিস দখল করব, রাতারাতি রং বদলে দেবো, নীল সাদা রঙকে করে গেরুয়া রং করে তো গৈরি, মানে ওই রংটারই অমর্যাদা হচ্ছে। এটা আমরা চলতে দেব না। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু সময়টা তো কম। আর এত অত্যাচার সহ্য করেছে। একজন সাংবাদিক এসে আমাকে বলছেন, আমি হাউসের, তোমাদেরই হাউসের, মানে আনন্দবাজার গ্রুপের, সে এসে বলছে দাদা বোলপুরে গিয়েছিলাম, এসে বলছে আমাকে যে অপেক্ষা করছি সন্ধ্যা 6টার জন্য, আমার বোনটাকে আমার সামনে রেপ করেছিল, কিছু করতে পারিনি, আমি ছেড়ে দেবো? বলে এদের আপনি কি করে সামলাবেন, আমার প্রশ্ন করছে। তো আমি কি উত্তর দেবো? এখানেই তোমার পার্টি উইথ দ্য ডিফারেন্স, চোখের বদলে চোখ নয় নীতি তোমার। এটা আমরা আইনি ব্যবস্থা আমরা নেবই, কেউ পার পাবে না। যারা আমাদের বিতর্কিত কথা বললে যে দলের লোকও যদি অন্যায় করে, আমি আবার এই প্রথম, মানে আমার জ্ঞানে দেখিনি যে পুলিশ রং দেখে না। এবার যদি পুলিশ সত্যি রং না দেখে ব্যবস্থা নেয়, এ তো নজির সৃষ্টি হবে, বিতর্ক সৃষ্টি হবে, দলের মধ্যে হয়তো অজনপ্রিয় হবে সমীর ভট্টাচার্য। জনপ্রিয় কি হবে কি না হবে এটা বিতর্কের বিষয় নয়। বিতর্কের বিষয় হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বার্তা, বিভাজনের রাজনীতি চলবে না,
প্রতিহিংসা চলবে না, ভয় দূর করে ভরসা নিয়ে আসতে হবে, রাজনৈতিক সমাজকে শেষ করতে হবে, সমস্ত মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গে উন্নয়ন করতে হবে। এই বাংলায় এটা চলতে পারে না। প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন করে এই বার্তা দিয়েছেন। আমার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যখন ফোন করেছেন, তখন আমাকে ফোন করেছেন, তখন আমি মানে শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করছি। আমাকে বাইরে এসে আমার সঙ্গে সুবীর বলে ছেলেটি থাকে, তো বলছে দাদা দাদা অমিত শাহজির ফোন আছে, দাদা দাদা। তা আমি আবার টাওয়েলটা পরে বেরোলাম, তো ভিজে শরীরে কী ব্যাপার? উনি আমায় বলছেন যে ऐसा नहीं होना चाहिए, क्या कर रहे हो? বলে উনি আমায় যা করে বলছেন, প্রধানমন্ত্রী নিজে আমাকে ফোন করে বলেছেন যে এটা চলবে না। এই হঠাৎ আমি কাউকে দেখলাম, চারজন টুপিওয়ালা পরে চারজন সংখ্যালঘু যাচ্ছেন, তাকে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠলাম। এটা জয় শ্রীরামের অমর্যাদা। এই রাজনীতি করার জন্য আমরা আসিনি। আমি ওখানে রাস্তায় মসজিদ গুঁড়িয়ে দেবো, কে বলে দিল? এসব চলবে না এখানে। তবে প্রত্যেকে ঠিক করতে হবে এটা, যে বেআইনিভাবে তুমি যেখানে সেখানে বসে পড়বে, রাস্তার মধ্যে একটা মাজার বানিয়ে দিলাম, আর কারোর হঠাৎ তুমি বড় ভক্ত হয়ে গিয়ে একটা হনুমান মন্দির করে ফেললাম বেআইনিভাবে সরকারি জমিতে, দুটো কোনোটাই চলবে না। একদম। বছরের পর বছর আমাদের এয়ারপোর্টের সম্প্রসারণ করা যায় না এই ধর্মীয় কারণে, বছরের পর বছর। ওটা ওখান থেকে সরে যাবে, ওটা ওখান থেকে সরে যাবে। আমরা কারো শ্রদ্ধাস্থলে আঘাত না করেই বলছি, সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু ওটা কোনো থাকবে না। বেশ, আর এটাও থাকবে না। আর সল্টলেকের মধ্যে যেটা তৈরি হয়েছে সেটাও ওখানে থাকবে না। আমি সল্টলেকের পুলিশ কমিশনারকে বলেছি যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পিছনে যারা বসে আছে তাদের ওখান থেকে সরাতে হবে। তিনবার তাদের ইনস্টিটিউশনের যিনি হেড, তিনি লোকাল থানায় গিয়েছিলেন, কোনো এভিকশন হয়নি, সরাতে হবে। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে যে যারা মসজিদ তৈরি করেছে তাদের ওখান থেকে সরাতে হবে। গুলশান কলোনির মধ্যে যারা ইলেকট্রিসিটি কিভাবে পৌঁছেছিল, কিভাবে জলের লাইন দেওয়া হয়েছিল, সেটা দেখতে হবে এবং গণনা করতে হবে, অরিজিন দেখতে হবে যে কোথা থেকে এলো। পরিচয়পত্র ছাড়া মানুষ কি করে থাকতে পারে, এর প্রশ্ন আছে। আমি বলছি শ্রমিক, সিন্ডিকেট রাজ, এই যে তোলাবাজি সিন্ডিকেট রাজ, যেটার বিরুদ্ধে তোমরা প্রতিশ্রুতিপত্র নয় সর্বত্র ঘোষণা করেছো। তোমাকে বলছি, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যেদিন আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলাম, পরের দিনই কিছু জায়গায় আমি শুনতে পেয়েছি, আমার কাছে খবর আছে, আমি নামগুলো বলছি না, কিছু প্রমোটারের অফিসে গিয়ে তালা মারা হলো। আচ্ছা। আর তাদের কিছু কিছু সাইট বন্ধ করে দেওয়া হলো। ঠিক যারা করলেন, যারা এটা করছে, কারা করছে, আমি তো আর আমার পতাকা হাতে নিয়ে করেছে, কিন্তু তাদের আমি চিনি, তারা কেউ বিজেপি নয়। একজন দুজন বিজেপি কর্মী তাদের সঙ্গে ছিল, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। ডেকে বলে দেওয়া হয়েছে যে এটা চলবে না, নাহলে বার করে দেবো পার্টি থেকে। এমনকি আমি একজন পার্টির প্রার্থীকে তাকেও ডেকে বলেছি যে তোমার নামে অভিযোগ আসছে, তিনি জয়ী হতে পারেন। তিনি বলেছেন দাদা এটা আমি করিনি, তিনি একজনের নাম বলেছেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটা আমরা চলতে দেব না। যারা যে নির্ভয়ে পশ্চিমবঙ্গে ব্যবসা করবে, আমি দক্ষিণ কলকাতায় একজন রিয়েল এস্টেটের ব্যবসা করবো, পার কাটায় আমাকে প্রথমেই 30 লক্ষ টাকা এক্সট্রা দিয়ে দিতে হবে। তারা এলাকার রেট চার্ট আছে গোটা কলকাতা শহরের, আমি জেলায় জানি না, কলকাতা শহরে স্কোয়ার ফিট মেপে পয়সা নেওয়া হয় বছরের পর বছর। এটা বন্ধ করতে হবে, নাহলে কেউ নতুন ইনভেস্টমেন্ট আসবে না। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট বানানো, এই বার্তাটা যেন যায়, মানুষকেও বাঁচানো। মধ্যবিত্ত মানুষ নিজের বাড়ি নিজে রং করবেন, আরে সুভাষ বোসের বাড়িতে গিয়ে বলছেন সুভাষ দাকে ডেকে দিন, এই পরিস্থিতি তো আমরা দেখেছি। এই যে রাত দখল হয়েছিল, সেটাকে শুধুমাত্র আর্জি করেন, আমি তার প্রতি পূর্ণ সহানুভূতি রেখে বলি, শুধু কেউ মেয়েটির জন্য হয়েছিল, মানে একটা অবদমিত জনরোষ, মানে সেটার একটা বিস্ফোরণ ঘটেছিল সেই দিন। রাতের পর রাত দখল হয়ে গেছে, তো সেদিনই তো পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেছে, গণভোট সেদিন হয়ে গেছে। সেদিন জেনজি যেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে চোর চোর বলে একটা সরকারের দিকে তাকিয়ে চিৎকার করছে, যারা মেসিকে দেখতে গেলেন তারা টুসিকে দেখতে পেলেন, দেখে চিৎকার। তো সেদিনই তো ভোট হয়ে গেছে। আমি সেই আত্মবিশ্বাস থেকেই বলেছিলাম যে শ্রমিক, একটা খুব দুটো ইম্পর্টেন্ট লাইন তুমি বললে। এক হচ্ছে যে সেই দিন পশ্চিমবঙ্গে গণভোটের রায় বেরিয়ে গেছে, যেদিন রাত দখলের জন্য ওই অসংখ্য সাধারণ মানুষ, পুরুষ মহিলা বয়স নির্বিশেষে তারা রাস্তায় নেমেছিলেন সেই দিন। এটা আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি যে সেদিন একটা ইঙ্গিত পেয়েছিলে যে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভটা অভয়া ইস্যুতে বেরিয়ে এসেছিল, কিন্তু সেটা কি প্রচন্ড, সেটা তোমরা ইঙ্গিত পেয়েছিলে? না, সেটা আমি তো পেয়েছি। আমি সেই আত্মবিশ্বাস থেকেই, সেই বিশ্বাস থেকেই
যেটুকুনি রাজনীতি শিখেছি, বুঝেছি, দেখেছি। আর আমরা তো সারা জীবন হারার রাজনীতি করেছি, জিততে তো দেখিনি। তো সেই জন্য হারতে হারতে ওই অভিজ্ঞতাটা জেতার লোকেদের থেকে আমাদের অনেক বেশি। যারা জেতার রাজনীতি করেছে, কংগ্রেস করেছে, তৃণমূল করেছে, তাদের একটা অভিজ্ঞতা আছে, ক্ষমতার রাজনীতির অভিজ্ঞতা আছে, সেখানটা আমরা পিছিয়ে আছি। আবার এই হারার রাজনীতি যারা করেছেন তারাও সমাজটাকে চেনে, মানুষগুলোকে বুঝতে পারে। আমাকে যখন একজন আমাদেরই নেতা বলেছিলেন যে এটা যা হিসেব পাচ্ছি তাতে 140-41 হবে, আমি তাকে বলেছিলাম যদি এটা হয় তাহলে জানবেন আমরা 100 পেরোবো না, যদি আপনার কথা ঠিক হয়, আর না হলে আমরা 190 পার করে দেবো। এর মাঝখানে কোনো রেজাল্ট হবে না, কারণ পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি পরিবর্তন আমরা কোথায় দেখি? দুটো বড় পরিবর্তন দেখেছি। তুমি সাংবাদিক হিসেবে দুটো পরিবর্তন দেখেছো। 1977 সালে একটা পরিবর্তন হয়েছিল, সেটা তুমি দেখো না। 1977 একটা পরিবর্তন হয়েছিল, অবিশ্বাস্যভাবে জিতে গেছিল সমস্ত মানুষ, অনেকেই বিশ্বাস করতে পারেনি ভোটের ফলাফল। তারপরে আমরা একটা পরিবর্তন দেখেছি 34 বছর পরে। ওই ব্রিগেড দেখে কেউ বুঝতে পারেনি এই দল হারতে চলেছে, মাটিটা কত আলগা হয়ে গেছে, এবং বুদ্ধদেব বাবু হেরে যাবেন, এটা কেউ বিশ্বাস করতে পারেনি। আর তারপরে যে শিক্ষাটা তৃণমূল নেয়নি সেটা হচ্ছে ঔদ্ধত্যের কোনো জায়গা আর ব্ল্যাকমেলিং এর কোনো জায়গা গণতান্ত্রিক ব্যবস্থায় নেই, ভারতবর্ষে নেই। শুধু এখানে সংসদীয় গণতন্ত্রটাকে স্বীকার করে না তাই নয়, এই মাটি এটাকে স্বীকার করে না। এই মাটিটা ঔদ্ধত্যের মাটি নয়, এটা বহুত্ববাদের মাটি, এটা মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠিত করার মাটি। এটা এরা ভুলে গিয়েছিল। সেজন্য তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এই যে ডিজে বাজিয়ে দেবো, আমি দেখি আমাদের কর্মীরা ডিজে বাজাচ্ছে। আমি ডিজে রাত্রি 10টার পরে ডিজে চলবে না। এই মানুষ আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে ফেরানোর জন্য ভোট দিয়েছেন। আমাদের পাড়ায় পাড়ায় কোথায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা হারিয়ে গেছে। এই যে বিভিন্ন জেলায় জেলায় সুকান্ত ভবন আছে, রবীন্দ্র ভবন আছে, এত সুন্দর সুন্দর বাড়ি আছে, অডিটোরিয়াম আছে, বিয়ে বাড়িতে ভাড়া হচ্ছে, ডিজে চলছে। এটা তো আমাদের পশ্চিমবঙ্গ নয়। আজকে আমাদের এখানে বাজনা গান হয়ে গেছে। বাজনা গানকে গান বাজনায় ফিরিয়ে আনার জন্যই আজকে মানুষ আমাদের ভোট দিয়েছেন। তো সেটাকে অনার করতে হবে। আর সেটাকে অনার করতে প্রোগ্রামে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে বলতে হচ্ছে এখানে জয় শ্রীরাম স্লোগান দেবেন না, এটা স্লোগান দেওয়ার জায়গা নয়, কবিগুরুর গানের জায়গা, কবিগুরু লহ প্রণাম, এটা মনে করিয়ে দিতে হচ্ছে। বিষয়টা হচ্ছে এখানে জয় শ্রীরামটা একটা ওয়ার ক্রাই হয়ে গিয়েছিল। যেদিন মুখ্যমন্ত্রী নেমে গালাগাল বলেছিলেন সেদিন থেকেই জয় শ্রীরাম তা ঠিক হয়নি। এবার মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বলে একবার মঞ্চ থেকে উনি বক্তৃতা থামিয়েছিলেন 2021 সালে। মানে আমি বলছি যুদ্ধ জয়ের পরে আর ওয়ার ক্রাইয়ের কোনো মূল্য আছে কি, আর প্রয়োজন আছে কি? জয় শ্রীরাম এটা এখন ছড়িয়ে গেছে। আর রামের সঙ্গে অসুবিধাটা কোথায় আছে? বাঙালির যে দুর্গা পূজা করে সেটা তো অকাল বোধ হলো রামের পুজো। এখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যত মত তত পথ, তার গৃহদেবতা তো রঘুবীর, তাকেই বুকে চেপে ধরে কোনো অসুবিধা নেই। কিন্তু জয় শ্রীরাম মানে স্কেলটা এমন হতে হবে যাতে পিলে চমকে না যায়। এটা বাঙালি সংস্কৃতির সঙ্গে এটাও যায় না, না কোনো সংস্কৃতির সঙ্গে যায় না, কোনো সংস্কৃতির সঙ্গে যায় না। এই যে বাঙালি উদাহরণ দিচ্ছি, আমি দীর্ঘ সময় একটা বড় শ্মশানের পাশে থাকতাম। আমি বলছি যে অনেক রাত 3টে-4টের সময় এত জোরে বল হরি হরি বল হতো, সেটা ভয়ঙ্কর, ওটা চলে না একদম। আমাকে বহু মানুষ এটা বলেছেন। আরেকটা আমাদের হিসাব করতে হবে, রক্তদান শিবির। দুটো আমি কথা বলি। রক্তদান শিবির করছো, করো, রক্তদান শিবিরের প্রয়োজন আছে, কারণ বছরের কিছু সময় আছে যখন রক্তের অপ্রতুলতা থাকে। আর আমাদের রাজ্যে কার্যত রক্তদান শিবিরটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, সবাই রক্তদান শিবির করে। কিন্তু রক্তদান শিবির করব আমি, তার জন্য 50টা মাইক থাকবে, পাড়ার লোক অসন্তুষ্ট হবে, এটাও দেখতে হবে। আরেকটা বড় বিষয় আছে, বস্ত্রদান, বস্ত্র বিতরণ। বস্ত্র বিতরণটা কি? রাজনৈতিক নেতা, শাসক দলের নেতা বস্ত্র বিতরণ করছেন, করুন না। মানুষকে যদি দেবার ইচ্ছা থাকে সেটাকে ঢাকঢোল পিটিয়ে তার দারিদ্রটাকে ফলাও করে দেখানোর আর নিজেকে দানবীর প্রমাণ করার কি আছে? বাড়িতে পাঠিয়ে দিন, পাবলিসিটি স্টান্ট। পাবলিসিটি স্টান্ট এটা। বস্ত্র বিতরণটা কি? বস্ত্র বিতরণের মধ্যে যখন রাজনৈতিক কোনো কর্মী বস্ত্র বিতরণ করে, সে যেটা ঢেকে রাখতে চাইছে ওটা কোনো শীতার্ত মানুষের নগ্ন দেহ নয়। কম্বল বিতরণ করছে ঢাকার জন্য নয়, সেটা রাজনীতির দারিদ্রকেই সে ঢাকতে চাইছে। এটা চলা উচিত নয়। এই যে আমি
নিজে জীবনে কোনো করতেই নেই। আমি অনেককে বলেছি, অনেকে আমার কথায় প্রভাবিত হয়েছে, শুনেছে, অনেকে শুনেনি। আমি যদি কাউকে কিছু দিতে চাই, আমি যদি কাউকে পাশে দাঁড়াতে চাই, তো তার তো পাবলিসিটির প্রয়োজন নেই। নেতা বিরাট কাট আউট ছবি, একজনের হাতে কম্বল তুলে দিচ্ছেন, তো এটা কি তার মর্যাদা পায়? আজকে দেখুন, এত বড় বীর বিপ্লবী চারিদিকে শহরের মধ্যে ছিল, সব বাড়িতে ঢুকে পড়েছে, কেউ নেই। আর এদেরও ঢুকে পড়াটা ঠিক হয়নি। হয় বাড়িতে ঢুকে পড়ছে, নয় তোমাদের অফিসে লাইন দিচ্ছে। না, আমাদের অফিসে এই লাইন দীর্ঘতর হবে, এই লাইন দীর্ঘতর হবে। না, ক্ষমতার অলিন্দে থাকতে কেউ কেউ নিজেকে বেশি স্বচ্ছন্দ বোধ করে। তার কারণ ওখান থেকে মধুভাণ্ড থেকে মধুটা পাওয়া যায়, কলাটা মূলটা পাওয়া যায়। এটা থেকে পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রে ভোট হয় বোঝাই যায় না এখানে নির্বাচন হয়ে গেল। একদম। আমি হরিয়ানার নির্বাচন দেখলাম, ছিলাম, মানে সকালবেলা দেখছি কংগ্রেস আর এর মানে কি মারামারি, দৌড়ি কংগ্রেস আর বিজেপির, মানে হাতাহাতি হচ্ছে না। হরিয়ানার লোকের একটু জোরে কথা বলে, উত্তেজনা। রাত্রিবেলা ব্যাস দুজনই এক পার্টিতে বসে গেল, একজন ডাক্তার সবজিলা দের করে। মানে ধরো মহারাষ্ট্রে দশকের পর দশক একটা নতুন শিল্প আসবে, শাসক বিরোধী সবাই ওয়েলকাম করে, এবং কোথাও কোনো সংঘাত নেই, কোথাও তোলাবাজি নেই। আমি শ্রমিক এইখান থেকে আরেকটা জায়গায় আসবো। এর পাশাপাশি মুদ্রার আরেকটা উল্টো দিকও আছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যখন বলেন যে গিনকে হিসাব লেঙ্গে, সব থেকে বেশি হাততালি পড়ে। তার কারণ মানুষ চান যে গত 12 বছর 14 বছর 15 বছর যে দুর্নীতির অভিযোগগুলো এসছে, তার যেগুলোর কোনোটার ফাইনাল চার্জশিটও হয়নি, কনক্লুশনে পৌঁছানো যায়নি, শাস্তি অধিকাংশ ক্ষেত্রে দেয়া যায়নি, তার তো একটা হিসেব হবে। অবশ্যই হবে। প্রধানমন্ত্রী যখন বলেছেন তখন তার হিসাব হবে। হয়নি, হয়নি এর কারণ হচ্ছে বহু ক্ষেত্রেই পুলিশকে যেভাবে রাখা হয়েছিল, তারা ইডি সিবিআই করেনি। ইডি সিবিআই এর কাজে বিজেপি সন্তুষ্ট কে বলেছে? আমি তো বারবার বলেছি, ইডি সিবিআই কে নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। আপনারা বাইরে থাকলেও অনেকে ভাবছেন ইডি সিবিআই কে হাতিয়ার করে বিজেপি নির্বাচনে লড়বে। একজনকেও গ্রেপ্তার করেছে, মেটেরিয়াল নেই গ্রেপ্তার করার মতো। থাকলে এবার তো হবে। আমি বলছি সেটা ইডি সিবিআই বুঝবে, আমি ওটা অধিকারী নই। ইডি সিবিআই একজনকেও গ্রেপ্তার করেনি। 356 ইম্পোজ হয়নি, তারপরেও কিন্তু আমরা ক্ষমতায় এসেছি। সুতরাং প্রতিহিংসার রাজনীতি যদি করা হতো, ওটাকে হাতিয়ার করা হতো, তাহলে সবাইকে ভেতরে রেখে রাজনীতি করতো। একজন বলেছিলেন না, ইউনিয়ন অফ ইন্ডিয়া নাকি কি চ্যালেঞ্জ করে দিলেন, এসে দেখিয়ে যান ফলতায়। আমি দেখবো তৃণমূল কংগ্রেসের ফলতায় কারা কারা প্রচার করছেন। কোনো হুমকি না, খোলা আছে রাস্তা, গণতান্ত্রিক ব্যবস্থা। আপনারা আসুন, প্রচার করুন, বক্তৃতা করুন, সবাই মিলে আসুন না। আমি সবাইকে বলেছিলাম যে পাড়ায় সবাইকে মিলে চা খাও। তার পরিবর্তে কিছু জায়গায় হয়েছে, কংগ্রেস তৃণমূল এক জায়গায় বসেছে, হাত মিলিয়েছে বিজেপি তৃণমূল। আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলই বিজেপি হয়ে গেল, মঞ্চে উঠে গেল, মঞ্চে উঠে তারা শুরু করে দিয়েছে চারদিকে টাকা চাই। বহু জায়গায় ঘটনা ঘটছে। তো আমরা পরিষ্কার পার্টি থেকে বার্তা দিই যে এটা চলবে না, এটা বিজেপির চেনা চেহারা নয়, বিজেপি এই কাজ করেনি। বিজেপিকে লোকে এই জন্য ভোট দেয়নি, এটা বন্ধ করার জন্যই আমাদের ভোট দিয়েছে। এটা আমি চলতে দেব না। আমি মানে ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য নয়, আমি বা সভাপতি শ্রমিক ভট্টাচার্য নয়, এটাই আমাদের পার্টি। আর তার জন্যই আজকে মহারাষ্ট্রে আজকে 1.6 হচ্ছে তাদের এফডিআই, আর আমাদের এখানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে 0.6। এই পরিণতি হয়েছে তো আমাদের। আজকে বাঙালির গরিমা, বাঙালির অস্মিতা কোথায় গেল? শেষ করেছে কারা? আজকে আমাদের যে স্টেজ, আমাদের যে কবিতা, আমাদের, আমি নিজে বলেছি যে আমাদের এখানে যত প্রতিভাবান থিয়েটার অ্যাক্টিভিস্ট আছেন, আর্টিস্ট আছেন, তারা খুব একটা কি মর্যাদা পেয়েছেন? তারা কি খুব একটা ভালো আছেন? নেই। লক্ষ্য করে বাঙালি কিন্তু দুটো শিল্পেই পিছিয়ে গেল। এক হচ্ছে কলা শিল্প এবং দুই হচ্ছে ইন্ডাস্ট্রি শিল্প, যেখানে তুমি পরিসংখ্যান দিচ্ছ। সত্যিই তো মানে বড় শিল্প ছাড়া এই রাজ্যে কর্মসংস্থান হবে কি করে? হঠাৎ শুনতে পেলাম আমি, মানে আমাদের এখানে টালিগঞ্জে, মুখ্যমন্ত্রীর ভাষায় টলিউডে, সেখানে যে স্বঘোষিত নেতা হয়েছে ফতোয়া জারি করছে। কে? এরকম কোনো জিনিস তৈরি হয়নি। ওখানে যদি কোনো ইউনিয়ন করতে হয় তাহলে সেটা
আমাদের যদি আচ্ছা, পারিবারিক তোমাদের দলের সংগঠন- নামে, আমি এই খবরটা মিস করেছি, তোমাদের দলের নামে হচ্ছে? আমাদের দলের নামে কেউ সে নির্দেশিকা জারি করেছে, আচ্ছা। এই করা যাবে, এই করা যাবে না, এই করতে হবে, Do's and don'ts, মানে হুবহু যেটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ, ছিল। সে করতে শুরু করেছিল একজন। আমি সঙ্গে সঙ্গে আচ্ছা। বলেছি যে এরপর পরে পুরো ঢুকিয়ে দেবো ফোন করে। আমি ফোন করলে আশা করি স্থানীয় পুলিশ ওকে বলে গ্রেপ্তার করবে। সেই পরিস্থিতি আমরা চাই না, কারণ সেও একজন শিল্পী। বিজেপি কাউকে এরকম ভাবে দেয়নি, মানে সাবলিস কাউকে দেয়নি, না, না, সাবলিস না। লোকে নিজেরা নিয়ে ফতোয়া জারি করছে। ফতোয়া জারি করছে, এটা চলবে না। এটা আমাকে 7 দিন লাগবে বন্ধ করতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে সকালে, এই ব্যাপারে তো পার্টি এটাকে মানবে না। আজকে হোম সেক্রেটারি ছিলেন, তাকেও আমি পরিষ্কার জানিয়ে এসেছি। কালকে রাত্রিবেলা আমার সঙ্গে ডিজি এবং ক্যালকাটা পুলিশের সিপি আরও কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের 2 জন কর্মী এর মধ্যে শহীদ হয়েছেন, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। বহু তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি কিছু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমাদের দলের পক্ষ থেকে অ্যাজ অফ নাও আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। এটা এই বিষয়ে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত একটা ভিজিল তার আছে যে কি চলছে পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের পরিবর্তনটা এবং পশ্চিমবঙ্গে সে সবরই প্রতীক্ষার মতো প্রতীক্ষাটা ছিল তো ক্ষমতা, তো সুতরাং সারা ভারতবর্ষের চোখ আছে পশ্চিমবঙ্গের দিকে। একজন বিজেপি উত্তরপ্রদেশের কর্মী যদি উত্তরপ্রদেশের নির্বাচন জিতে যত আনন্দ পেয়েছেন, তার থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনটা জেতার পরে বেশি আনন্দ পেয়েছেন। মানে ভাবা যায় না যে কি ধরনের প্রত্যাশা মানুষের আছে। আমি যেদিন রাজ্যসভায় বিজেপি সভাপতি হিসেবে রাজ্যসভায় যেদিন ঢুকলাম, সেদিন আমার সঙ্গে যারা আমার মানে ওখানকার কলিগ সব সাংসদরা উঠে দাঁড়িয়ে যেভাবে বললো, আরে দাদা তোমারা হাত সেই হোগা আগে চল, মানে তাদের এই যে আবেগটা তাদের, তো এটা ছিল। কিন্তু এটা আজকে আমরা শেষ করতে দেব না। তার জন্য যে জায়গায় পৌঁছতে হয়, যত কঠিন এবং কঠোর সিদ্ধান্ত নিতে হয় সেটা নেব। বলছি বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই যারা এই কাজ করবে, যারা অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, বাজার দখল, তৃণমূলের পার্টি অফিস দখল, নীল সাদা রং মুছে দেওয়া, মুখ্যমন্ত্রীর ছবি মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে কালি লাগিয়ে দেওয়া, এসব যারা করছে, 2 জনকে আমি ধরেছি, তৃণমূল কংগ্রেস করে। তার বাড়িতে হয়তো এখনো মমতা ব্যানার্জির ছবি আছে, রাস্তায় বিজেপির ঝান্ডা নিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ছে, মুখ্যমন্ত্রীর মুখটাকে লাঠি দিয়ে বিজেপির ঝান্ডা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভাঙছে। আমি দেখেছি, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটা চলতে পারে না। তিনিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, একজন মহিলা। আমাদের রাজনৈতিক থাকতে পারে, কিন্তু কদর্য আক্রমণ চলতে পারে না। খুব এই কদর্য এবং রুচির বাইরে এই অংশটায় আমার পরের প্রশ্ন থাকবে যে চিরকাল এবিপি আনন্দ গত 20 বছর ধরে আমরা বলেছি যে রাজনীতিবিদদের বাড়ির সামনে অসভ্যতা, সেইটাকে অবরুদ্ধ করা, অবরোধ বন্ধ হোক। তার কারণ হচ্ছে শুধু সেই ব্যক্তি, সেই নারী বা পুরুষ নন, তার বাড়িতে এমন অনেকে থাকেন, অনেক শিশু থাকে যাদের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এবং আমি এটা বলতেও বিন্দুমাত্র আমার দ্বিধা নেই যে আমার জ্ঞানে এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এনেছিলেন। তার কারণ তোমার মনে থাকবে 2011-র আগে তখন জনসমর্থনের স্রোত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। একটা অটোর ইস্যু হয়েছিল, কলকাতা হাইকোর্টের একটা রায়ের বাস্তবায়ন করেছিল বামফ্রন্ট সরকার। সেই ইস্যুতে গোটা রাত বুদ্ধবাবুর বাড়ির সামনে পাম এভিনিউ মমতা বন্দ্যোপাধ্যায় অবরোধ করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই দিনও স্রোতের বাইরে গিয়ে শ্রমিক আমরা বলেছিলাম যে এটা সভ্য সমাজের রাজনীতির ভাষা হতে পারে না। বুদ্ধবাবুর বাড়ি
কোনো ইস্যুতে রাত্রিবেলা অবরোধ করে তার বাড়ির লোক এবং প্রতিবেশীদের ক্ষতি করার বা অসুবিধা সৃষ্টি করার অধিকার কারণ নেই, স্রোতের বিরুদ্ধে গিয়ে। চিরকাল আমরা এই তত্ত্বে বিশ্বাস করে এসেছি। আমি বলছি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, আমি তার স্ত্রী, পরিবার, বাচ্চাদের চিনিও না, কিন্তু নিঃসন্দেহে একটা হিউমিলিয়েশন আমি খুব বুঝতে পারছি, কিন্তু একেবারে তার বাড়ির বাচ্চারা বা স্ত্রী যেখানে হেকেলড হচ্ছেন কার্যত, এটাকেও বোধহয় বন্ধ হওয়া উচিত। দেখুন, আমি প্রথম আমাদের এই জয়ের পরে, সরকার পরিবর্তনের পরে, আমি প্রথম সাংবাদিকদের সামনে এটা বলেছিলাম যে কোনো প্রতিহিংসা চলবে না। একই সঙ্গে বলেছিলাম মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে তার বাড়ির সামনে গিয়ে কোনো কদর্য আচরণ যেন না হয়, এটা আমি বলেছি। আমি একটা জায়গায় কর্মীদের রেস্টুরেন্ট করেছিলাম, উত্তরবঙ্গের একজন বিধায়ক তার নেতৃত্বে বাড়িতে খেতে বসেছে ছেলে ভাত, তার মায়ের সামনে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে দিল, বিজয় উল্লাস করলো। সেদিন যদি আমরা না থামাতাম না, লিঞ্চিং হয়ে মারা যেত। যে ক্ষোভ এবং ক্রোধ মানুষের উপরে আছে। বাবার সামনে মেয়েকে গ্যাংরেপ করা হয়েছে, মহিলাকে সম্পূর্ণ বিভ্রস্তা করিয়ে তার সামনে বসে তাকে দিয়ে চা বানানো হয়েছে, বিস্কিট আনানো হয়েছে। এর যদি আমাদের কর্মীরা যারা বিজেপি করেন তারা যদি এতে বিশ্বাস করতেন, তাহলে এরা বাঁচত না, ছাড় পোকার মতো টিপে মেরে ফেলতো মুহূর্তের মধ্যে। কিন্তু বিজেপি আক্রমণ করছে না। এই যে 4 ঘন্টার বিজেপি যারা এটা করছে, এই বিজেপি কর্মীদের, নেতাদের, বিধায়কদের দায়িত্ব হচ্ছে তাদের চিহ্নিত করা, তাদের বিচ্ছিন্ন শুধু করা নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ব্যবস্থা মানে আইনি ব্যবস্থা। এই বিষয়টা মুখ্যমন্ত্রী দেখছেন, তিনি হেল্পলাইন চালু করে দেবেন এবং গোটা পার্টি এটার উপরে নজর রাখছে। যে যেখানে বিজেপির যে দায়িত্বে আছে তাকেই দায়িত্ব নিতে হবে। যে বিধায়ক নির্বাচিত হয়েছেন তাকে নিতে হবে, যে বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিজয়ী হতে পারেননি, তাকেই দায়িত্ব নিতে হবে। এবং পঞ্চায়েত স্তরেও যারা আছে, রাতারাতি পঞ্চায়েত বদল, একটা মিউনিসিপ্যালিটি, সে মিউনিসিপ্যালিটি থেকে তৃণমূল কংগ্রেস তার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিজ হাতে খুলে দিল। তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে যারা, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রাজ্য নির্বাচন আধিকারিককে কাজে লাগিয়ে বুথ দখল টকল করে জিতেছিল, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে দিল। তার মানে কি তুমি এসো এবার এখানে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে নাও, শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে নাও। এখন হয়তো লাগিয়ে দিয়েছে। না, এটা চলবে না, এটা পদ্ধতি নয়। যারা মিউনিসিপ্যালিটিতে তথাকথিতভাবে জয়ী হয়েছেন তারা যান, মানুষকে পরিষেবা দিন। বহু জায়গায় মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। হাওড়া তো সর্বনাশ করে দিয়েছে। মানে নির্বাচন কবে শেষ হয়েছিল? 8.5-9 বছর আগে। তারপর মানুষের প্রতি মুহূর্তে পরিষেবার ঘাটতি চোখে পড়ছে। এটা ব্যবস্থা নিতে হবে। এটা সরকার যা করার, তার জন্য মুখ্যমন্ত্রী আছেন, সমস্ত সিদ্ধান্ত তো আমি নিতে পারি না, তিনি তার মতো করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এটা চলবে না। তুমি বুথ দখল করে জিতেছো, বিজেপি কর্মীকে খুন করেছো, বিজেপিকে পিটিয়ে জিতেছো, জিতে তুমি কাউন্সিলর হয়েছো, বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছো, সে পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তাকে তুমি চাকরি দাওনি, আর আজকে তুমি নরেন্দ্র মোদীর ছবি নিয়ে রাস্তায় নামবে। ঠিক। আবার বিজেপিতে এসেছিল সুমন, বিজেপিতে বেড়াতে এসেছিল, বিজেপিতে বেড়াতে এসে জিততে পারেনি, ফিরে গেছে। এবার তৃণমূলের টিআরপি বাড়ানোর জন্য সে সবচেয়ে বেশি বিজেপি কর্মীদের পেটাতে শুরু করেছে। সে বিজেপিতে ঢুকবে, সুস্থ আছে যে না, সুস্থ শরীরে, এটাই হচ্ছে বিজেপি আছে বলে আছে। এই জায়গায় যদি কংগ্রেস থাকতো, আরেকটা তৃণমূল থাকতো, বাঁচতো না। এখনো সুস্থভাবে আছে। তাদেরও আমি বার্তা দিয়ে দিচ্ছি, ঔদ্ধত্যটা কমান। সব ভাষায় কথা বলতে একটা সংগঠিত রাজনৈতিক দল জানে। আমরা সে পথে হাঁটিনি, আমাদের হাঁটতে বাধ্য করবেন না। দেখো শ্রমিক, আমি খুব স্পষ্ট বলছি যে আমার ভালো লাগছে যে ওই বাড়ির সামনের অসভ্যতাকে তুমি অ্যাড্রেস করলে। বিশ্বাস করো, বছরের পর বছর যখন তৃণমূলের দিক থেকে বিজেপি নেতাদের বাড়ি আক্রমণের কথা হচ্ছে, বাড়িতে ঘেরাও করার কথা হচ্ছে, এমনকি শীর্ষ নেতৃত্ব মঞ্চের ওপর থেকে যখন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে বাড়ি অবরোধ করুন, একবার কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 কিলোমিটার দূরে। একদম। আমি বারবার যখন স্টুডিওতে বলতাম, আমি তোমার পাশাপাশি দুটো দেখাবো যে এই বাড়ি থেকে মানুষকে হেকেল করা, বাড়ির লোকেদের অপমান করা, এমনকি অসুস্থ মানুষকে অবধি বিড়ম্বনায় ফেলা, তার বিরুদ্ধে প্রথমে দেখাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বিজেপি নেতাদের বাড়িতে আটকে নিন এই কর্মসূচি শুধু
অভিষেক বলেছেন, তৃণমূল বলেছে, বা ভবিষ্যতে বিজেপি বলবে কিনা, আগে বামেরা বলছে কিনা, সমস্ত দূরে সরিয়ে রাখো। বাড়িতে একজন রাজনীতিবিদ যিনি পরিবার নিয়ে থাকেন তার সঙ্গে এটা করা যায় না। এই বার্তাটা শ্রমিক, তোমায় ধন্যবাদ, তুমি স্পষ্ট করে দিয়েছো বলে। আমি দুটো জিনিস দেখাবো দর্শকদের। এক হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরের পর মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি উদ্দেশ্যে ঠিক কী বলেছিলেন। আগামী 5ই আগস্ট শনিবার বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো বুথ থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে, ব্লক থেকে, বিধানসভা থেকে, জেলা থেকে, রাজ্য, যে কটা নেতা আছে আপনার ব্লকে, আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না, বেরোবেও না, গণ ঘেরাও। 5ই আগস্টে এদের বাড়ি ঘেরাও হবে। আপনারা আন্দোলন করুন না, দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করুন, আর দরকার হলে শপথ নিন যে একটা বিজেপি নেতাকে পুরুলিয়া প্রবেশ করতে দেবো না। আপনার যা সমর্থন লাগবে আমি দেবো। আগামী 19শে ফেব্রুয়ারি অর্থাৎ পরের রোববার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে। এমনভাবে জবাব দিতে হবে বাড়ি যেন ছেড়ে বেরোতে না পারে, এরা ঘেরাও করে রাখতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এই লোকসভা কেন্দ্রের সাংসদ, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবে, আমাকে ডাকবেন, আমি যাব। দেখুন, এখন নয়, সেদিন প্রত্যেকটা বারে আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম। আমি শ্রমিক তোমার প্রতিক্রিয়া আসবো, কিন্তু তার আগে আমি একটু দেখিয়ে নেব দিনের পর দিন এই বাড়ি ঘিরে রাজনীতি, তার তীব্র প্রতিবাদ করেছে এবিপি আনন্দ। দেখুন, ঠিক বুদ্ধদেব ভট্টাচার্যের ইস্যুর মতো এখানেও স্বাভাবিক সৌজন্যের অভাব। একজন নেতা বা মন্ত্রী তার বাড়িতে, যে যিনিই হন না কেন, যে স্তরেরই নেতা, ব্লক স্তরের হতে পারেন, বুথ স্তরের হতে পারেন, বয়স্ক মানুষ থাকবে, বাচ্চারা থাকবে, বাড়ির পরিবারের লোকেরা থাকবেন। আমি বলছি কোথাও একটা হাইকোর্ট এই রাজ্যকে আরেকটা বিড়ম্বনার হাত থেকে বাঁচাতে পারবে। এবং বিজেপির প্রশ্ন নয়, যে কোনো নাগরিকের বাড়ি অবরুদ্ধ হবে কেন? তিনি সাধারণ মানুষও হতে পারেন, যে কেউ হতে পারে। একটা অটোর ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মসূচি নিয়েছিল বিরোধী দল থাকাকালীন, যে বুদ্ধবাবুর রাতে বাড়ি ঘেরাও হবে। আমরা সেদিনও প্রতিবাদে অনুষ্ঠান করেছিলাম যে এটা সুষ্ঠু। আচ্ছা, তখন কিন্তু 2011 ঠিক আগে প্রবল জনসমর্থন তৃণমূলের দিকে, আবেগ তৃণমূলের দিকে, স্রোতের উল্টো দিকে গিয়ে বলেছিলাম যে কোনো রাজনীতিবিদদের বাড়ি আক্রান্ত বা ঘেরাও কোনোটাই হতে পারে না, কারণ সেখানে সমিতদা তিনি একা থাকেন না, তার বাড়ির লোকেরা থাকে। শ্রমিক, আমি মানছি যে খুব স্বাভাবিক, কিন্তু আমি বলছি বিজেপি তো তবু পার্টি উইথ দ্য ডিফারেন্স। সুমন, তোমার প্রতিনিধি আমার কাছে ওর বক্তব্যের প্রতিক্রিয়া চাই। আমার কোনো প্রতিক্রিয়া ছিল না। আমি ওনার কোনো বক্তব্যের কোনো প্রতিক্রিয়া 1 বছর দিইনি। আমি ওনাকে কোনোদিন ভাইপো বলে আক্রমণ করিনি। আমি ওনাকে উত্তরাধিকারী বলেছিলাম পরোক্ষভাবে। একটা দলকে তুলে দেওয়ার পক্ষে এ ধরনের বক্তৃতাই যথেষ্ট। আমি সেজন্যই বলেছিলাম, বারবার বলেছি একটা কথা, যে আকাশ নবান্নে নেমে আসতে পারে, গঙ্গার জল রাইডার্সের দোতলায় ঢুকতে পারে, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস চতুর্বারের জন্য আসবে না। এগুলোই হচ্ছে তার প্রমাণ। পার্টি উইথ দ্য ডিফারেন্স অন্য রাস্তায় হাঁটবে, অবশ্যই অন্য রাস্তায় হাঁটবে। আমি চাইবো উনি ফলতায় প্রচার করতে যাবেন, উনি বলবেন, ওনার কর্মীদের ডাকবেন, উনি আবার চ্যালেঞ্জ ছুড়বেন। এটাই তো গণতন্ত্র। তাকে আরও আরেকটা খারাপ লাগা, যে সংবাদ মাধ্যমও অনেকে দেখিয়েছিল, আমরা অবশ্য ক্রস চেক করতে গিয়ে একটা, তুমি দেখেছো নিশ্চয়ই, আমি আবার বলছি, একটা বাড়ি, একটা দোকানে আগুন লাগা, একজন তৃণমূল সমর্থকের ওপর আঘাত আনাও আমরা তীব্র প্রতিবাদ করেছি, এখন করছি, ভবিষ্যতেও করব। কিন্তু একটা ভিডিও, সেটা পুলিশ বলছে যে এর পেছনে কোনো রাজনৈতিক আক্রমণ নেই, শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে, সেটাকে বিজেপির প্রতিহিংসা বলে চালানো হচ্ছে। এটাও হচ্ছে পাশাপাশি, আমি মানছি। দুরকমই জিনিস চলছে, যেটা হয়নি সেটারও প্রচার চলছে। আমাকে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ফোন করেছিলেন, বলেছিলেন এখানে এই সমস্যা হচ্ছে। আমি যখন খবর নিলাম, খবর নেওয়ার পরে দেখলাম, তাদের আমি এলাকাও চিনি, চেয়ারও চিনি, দেখলাম যারা আক্রমণ করেছে তারা বিজেপির সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তাদের আভ্যন্তরীণ রসায়ন
তুমি তোমার ফাইল খুঁজে দেখো। আমি বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রসায়নের কারণে তৃণমূলকে মারবে, কিন্তু ওই প্রাণটাকেও বাঁচানোর দায়িত্ব হচ্ছে হ্যাঁ, আর বর্তমান তোমাদের সরকারের। পুলিশকে সেই প্রাণটা বাঁচাতেও হবে, বাঁচাতে হবে। কারণ তোমরা ক্ষমতায়। আমরা এটা আমাদের দায়িত্ব। এখানেই তো রাজধর্ম পালনের প্রশ্ন। আমরা চাইলে এখন অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করে দেবেন, আমরা যদি সরে যাই, না ঠেকাতে পারি, বা আমরা যদি সেই প্রতিহিংসার রাজনীতি করিনি। আমরা গণপিটুনিতে মারা যেত বহু মানুষ আছে, আমরা করতে দিইনি। যে অত্যাচার আমাদের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হয়েছে, দক্ষিণ 24 পরগনা হয়েছে, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় হয়েছে, মুর্শিদাবাদে যেভাবে আক্রমণ হয়েছে, বলুন তো এখন পর্যন্ত কেউ দেখতে পেরেছেন কোনো নেতা, কোনো সাংসদ, কোনো বিধায়ক, কোনো মন্ত্রী আক্রান্ত হয়েছেন? হননি। এটা বিজেপি কর্মীদের, বিজেপি যারা প্রকৃত বিজেপি কর্মী আছেন, এটা তাদের, এরা বিজেপি নয়, এদের আমরা বিজেপি হতে দেব না। বিজেপিতে এখন কোনো যোগদান হচ্ছে না, আমাদের নির্দিষ্ট পদ্ধতি আছে যোগদানের। যারা পার্টিতে আসতে চান, পার্টির যে স্তরেই তারা আবেদন করুন না কেন, সেটা আমাদের দলের একজন রাজ্যের সাধারণ সম্পাদক আছেন, তার কাছে যাবে। তারপরে আমাদের কমিটি আছে, আমরা বসে ঠিক করব একে দলে নেওয়া ঠিক হবে না ভুল হবে। এখন কেউ যদি দলে আসতে চায়, তাকে তো প্রত্যাখ্যান করা যায় না, কিন্তু যে যে প্রকাশ্যে চাকরি বিক্রি করেছে, যার বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ আছে, যার বাড়িতে এখন তো প্রচুর লোকজন যাবে টাকা ফেরত চাইতে, এবার আমাদের উপরে তো দুদিকের প্রেশার। একদিকে হচ্ছে ও টাকা ফেরত চাইবে, ওখানে গিয়ে আক্রমণ করবে, আর আরেক দিকের লোকেরা বলবে যে আমাদের মেধা প্রতারিত হয়েছে, আমাদের চাকরি দিন। আমাদের দুটো জিনিস সামলাতে হবে। পাশাপাশি যে ছেলেটা এই রাজ্যে বিরোধী দল, ছেলেটা বা মেয়েটা বিরোধী দল এত বিপজ্জনক করা, তা সত্ত্বেও দাঁত কামড়ে বিজেপি করেছে, আজকে সে যদি দেখে যে যাদের বিরুদ্ধে সে লড়েছে সবাই যদি তাদের বিজেপি দলেই চলে আসে, সে তো ডিমোরালাইজড হবে। ডিমোরালাইজড কি, তাদের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের ওই 4 ঘন্টার তৃণমূল কংগ্রেস এসে তাদের আক্রমণ করেছে, মেরেছে, এই ঘটনাও ঘটেছে। 30 বছর বিজেপি করছে, তাকে মেরেছে, মানে ফল প্রকাশের পর, মানে বিজেপি নব্য বিজেপি ওটা বিজেপি নয়, নব্য বিজেপি বলতে পারি। তৎকাল বিজেপি হওয়া যায় না, ওতে আমরা দেব না। যারা প্রশ্রয় দেবে তাদের দলের বাইরে যেতে হবে, এটা করতে দেব না। এটা শুধু আমি সভাপতির চেয়ারে বসে বলছি তা নয়, আমার কণ্ঠস্বরটা শুধু আমার ব্যক্তিগত নয়, এটা প্রধানমন্ত্রীর বার্তা, এটা গোটা দলের বার্তা। হতে দেব না আমরা। পাড়ায় পাড়ায় লোক ঠিক করে দেবে আমার বাড়ি রিনোভেশন কে করবে, আমি আমার জমি প্রপার্টি বিক্রি করব, সেখানে অন্য লোক ঢুকবে, আমি আমার বাড়িকে নতুন করে সাজাবো, সেখানে অন্য মানুষ ঢুকবে, আমি আমার বাড়ির সামগ্রী কিনবো, আমি কোন দোকান থেকে পাথর কিনবো, কোন দোকান থেকে বালি কিনবো, আমি কিনবো, আমি যদি বাড়ির মালিক হই, অন্য কেউ তার মধ্যে মাথা ঢোকাবে না। যারা টাকা এরমভাবে কোনো মানুষ যদি টাকা দিয়ে থাকেন, এরমভাবে কোনো মানুষকে যদি কেউ দাবি করে থাকে, হেল্পলাইন আসছে কালকে, এটা সরকারের তরফে করবেন, সরকারের তরফ থেকে জানাবেন। দল আমরা সরকারি, আমরা তো আবার বলছি, মানে সিন্ডিকেট রাত থেকে তোলাবাজি থেকে সমস্ত হেল্পলাইনে করে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবে, টাকা চেয়েছেন। সরকারের দায়িত্ব, সরকারের মতো চলবে। আমি আবার বলছি, সরকার যেটা হচ্ছে ওটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হচ্ছে, প্রত্যেক ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না। আমরা শুধু দেখব যে এই সরকার আমাদের সংকল্পপত্রকে ঠিকঠাক তারা রূপায়িত করতে পারছে কি পারছে না, বা হচ্ছে না, কি অসুবিধা হচ্ছে, এ নিয়ে তো পার্টি দলের আলোচনা হবে। কিন্তু দলের পক্ষ থেকে, দলেরকে দেখেই তো ক্ষমতা এসেছে, দলের পক্ষ থেকেও এটা প্রত্যেক কর্মী দেখা দরকার, তার দায়িত্ব যেন এরকম নব্য বিজেপি না হয়। বিজেপির রথটা সামনে কে পেছনে কে, মানে দল চালাচ্ছে না সরকার চালাচ্ছে। আমি এই জন্য বলছি, আজকে তুমি বা আমি কেউ কল্পনা করতে পারবো না যে নরেন্দ্র মোদী কোনো একটা জিনিস চাইছেন, নীতিন নবীন তার প্রতিবাদ করছেন, কিন্তু এক্ষেত্রে এর আগে আমাদের রাজ্য স্তরে বা বিভিন্ন রাজ্য স্তরে যদি দেখি, একাধিক ঘটনা আমি উদাহরণ দিতে পারি যেখানে দল এবং সরকারের মধ্যে একটা দ্বিমত, আমি যদি সংঘাত শব্দটা ব্যবহার নাও করি, বহুবার আসে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তো আসাটা স্বাভাবিকও। সেক্ষেত্রে কে আপার হ্যান্ড নেবে, সরকার না দল? এ ধরনের পরিস্থিতি তৈরি হবে না। আচ্ছা, কোনো রাজ্যে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি, আগামী দিনও এ ধরনের পরিস্থিতি তৈরি হবে না। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, তুমি জানো শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি আমাকে আমার বাড়ি থেকে আজকে হাত ধরে টেনে গাড়িতে তুলেছেন,
তুলে আমাকে পার্টি অফিস পর্যন্ত নিয়ে গেছে। এবার আমরা ওখানে মানে পরশুরামের ভাষায় বললে এই ছবিটা অক্ষয় হোক। আর আবার আমি যখন এর দিকে মানে নবান্নের দিকে যাত্রা করছে, তখন আমি ওকে অফিস থেকে হাত ধরে এনে গাড়িতে তুলে দিয়েছি। এটা তো দেখেছি, এটাই বিজেপির চেনা চেহারা, এর বাইরে কিছু নেই। মানুষ চাইবে তোমরা দুজনে মিলে সাধারণ মানুষের হাত ধরো। কিন্তু আমার পরের প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণের পর আমার একাধিকবার কথা হয়েছে, নিশ্চয়ই তুমি বা মুখ্যমন্ত্রী নিজে বলবেন যে প্রধানমন্ত্রী এই রাজ্যের কথা ভেবে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, একটা ভিশন তিনি শেয়ার করেছেন, এবং ভবিষ্যতে তোমরা নিশ্চয়ই সেটা সম্পূর্ণভাবে মানুষের সামনে আসবে, মানুষ আশান্বিত হবে। কিন্তু অনেকে বলছেন যে এই যে মন্ত্রিসভাটা তৈরি হলো, শুভেন্দু অধিকারী ছাড়া বাকিদের তো সেই অর্থে খুব স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা নেই, এবং কোথাও একটা বিউরোক্রেটিক কন্ট্রোল কাজ করবে, একটা আমলাতন্ত্রের মাধ্যমে সরকার চলবে এবং দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত হবে। তোমার কি মনে হয়? এটা হবে না। কেন বলছো? প্রথমত যে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখন কজনের প্রশাসনিক অভিজ্ঞতা ছিল? ঠিক, যে কোনো সরকার। আমাদের 77 এর কথা বললে কজনের ছিল? আমার প্রশ্নটা হচ্ছে, যারা রাজনৈতিক কর্মী হয় তারা নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, এবং সেই প্রক্রিয়াটা প্রশাসনিক প্রক্রিয়া থাকে, রাজনৈতিক প্রক্রিয়া থাকে। তো তাদের একটা ব্যক্তিগত মানুষের আবেগ সম্পর্কে ধারণা থাকে, এবং সরকারি কাজকর্ম সম্পর্কে ধারণা থাকে। তার সঙ্গে পার্টির গাইডলাইন থাকে, পার্টির সংকল্পপত্র বা পার্টির ম্যানিফেস্টো থেকে কর্মসূচিকে বাস্তবায়িত করতে হবে। তো সেভাবে তারা করবে। এবার দিল্লি থেকে নিয়ন্ত্রণ হবে এই মনে করাটা ভুল। আমরা ডাবল ইঞ্জিন সরকারের কথা বারবার এই কারণেই বলছি, কারণ কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে দিয়ে কোনো রাজ্যের উন্নতি হয়েছে এরকম আমার জানা নেই। পাশাপাশি এই রাজ্যে আমরা তো আমাদের জ্ঞানে কোনো ডাবল ইঞ্জিন সরকার দেখিনি। আজকে পাশে আসামের চেহারাটা দেখো, তুমি আসামে যাও, জাস্ট আসামকে এখন চেনা যায় না। ত্রিপুরা। কিন্তু আমি বলছি শ্রমিক, আরেকটা গণতান্ত্রিক পরিসরটা বাড়বে তো। আমি বলছি বিরোধী নেতা নেত্রী বা সাংবাদিকদের টেলিফোন ট্যাপ হবে না তো। মানে আমি বলছি যে পুলিশ রাজ, এফআইআর রাজ গত 15 বছর তীব্র চেহারা নিয়েছিল, এটার কোনো সম্ভাবনা নেই। কারণ এখন তো কেন্দ্রে এক সরকার, রাজ্যে এক সরকার, তা নয়, এখন দুটোই এক সরকার। সুতরাং গণতান্ত্রিক পরিসরটার ক্ষেত্রে যদি চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জ আরো মারাত্মক হতে পারে। গণতান্ত্রিক পরিসর তো আরো বাড়লো। যেমন আমি একজন ব্যক্তিগতভাবে আমি একজন থিয়েটার প্রেমী, একদম। তো অধিকাংশ এখানে যারা থিয়েটার কর্মী আছেন বা যারা করেন, তারা তো মানসিকভাবে বিজেপি বিরোধী, একদম। তো আমি তো এই বেশিরভাগ প্রোডাকশন 16 তারিখে বহুদিন, মানে প্রায় ভুলে গেছি কবে শেষ থিয়েটার দেখেছি, প্রায় 1 বছর হতে চলল। তো আমি তো 16-17 তারিখ দুদিনের মধ্যে একদিন আমাকে দেখতে যাবো। যারা থিয়েটার দেখতে যাবো তারা কেউ বিজেপি নন। তো এটা প্রত্যেকের পরিষদ যে আছে, আজকে ছোট ছোট পরিচালক যারা হয়তো 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা জোগাড় করে একটা ছবি করবেন, অনেকেরই স্বপ্ন থাকে, তো করবেন, যেভাবে দখলদারি চলেছিল সেটা থেকে মুক্তি দিতে হবে, তাদের সেই পরিসরটা দিতে হবে। একজন টালিগঞ্জের দাদাগিরি খতম হবে, একদম শেষ, ওটা চলতে দেবো না। আপনি যদি বলেন যে পুরো একচেটিয়া বিজেপির দখলদারি চলবে, একাডেমিতে কে কবে স্লট পাবে, চলবে না। নন্দনে কার ছবি রিলিজ করবে, কার ছবি রিলিজ করবে না, সেটা পার্টি ঠিক করে দেবে, এটা নয়। প্রতিভার মর্যাদা দিতে হবে, মুক্ত মনস্ক মানুষদের সামনে নিয়ে আসতে হবে। আর সমাজেরও এটা চিন্তা করা উচিত, বা যারা আমাদের সমালোচকদেরও চিন্তা করে, অহেতুক এই রাজনৈতিক অস্পৃশ্যতা থেকে দূরে আসুন, এতে কোনো লাভ হয় না। হলো কিছু রাজনৈতিক অস্পৃশ্যতা তুমি বললে শ্রমিক, রাজনৈতিক অস্পৃশ্যতার কথা যদি বলি, তাহলে কয়েকদিনের মধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার ইঙ্গিত দিয়েছেন কোনো ওই রকম রাজনৈতিক অস্পৃশ্যতা নেই। লেফট এবং আলট্রা লেফটকে তিনি পাশে চেয়েছেন এবং বলেছেন রোজ বিকেল 4টে থেকে 6টা অবধি তিনি বাড়িতে থাকবেন, সবার সঙ্গে কথা বলার জন্য। যাবে নাকি একদিন দেখা করে আসবে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসবে নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার যদি কোনো সময় হয়, আমরা তো বিশ্বাস করি না ওটায়। আমি মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো কদর্য শব্দ ব্যবহার হোক, আমি যেরকম করিনি, আমি প্রত্যেককে আমি বলেছি এই শব্দ করবে না। তবে লেফট আর আল্ট্রা লেফট তো ওনার সঙ্গেই ছিল। উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন অন্যতম চাবিকাঠি তার হাতে ছিল আল্ট্রা লেফটরা, আর তারপরে তারা এখন শেষ, মাওবাদী নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা যদি কেউ পুনরুজ্জীবিত করতে চায়, আমরা করতে দেবো না। দ্বিতীয় জিনিস, লেফটদের তো নিয়ে গিয়ে উনি অফিস খোলাবার ব্যবস্থা করেছিলেন, বলেছিলেন বাড়ান, শক্তি ধরুন, কিন্তু মনে হয় সেটা কাজ করেনি।
তারা যদি যায় যাবে, তাদের উদ্দেশ্য। মোহাম্মদ সেলিম আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা ইতিমধ্যে প্রকাশ্যে বলে দিয়েছেন যে কোনো প্রশ্নই নেই, একদম সরাসরি দুর্নীতিগ্রস্ত তার সরকার চলেছিল বলে তারাও বলেছেন। তাদের কথা বলেছেন। বিরোধী রাজনৈতিক এত থেকে বিরোধিতার স্পেস থাকবে, সমস্ত মানুষ বিজেপি করবে নাকি? বিরোধিতা থাকবে না, সমালোচনা থাকবে না, তাহলে গণতান্ত্রিক সাফল্যটা কি করে আসবে? যাক, এটা সরকার তখনই সফল হবে যদি তার একটা দায়িত্বশীল বিরোধী দলকে সে পায়। ঠিক শ্রমিক, এটা 11 তারিখ তুমি বলছো, 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, মানুষ কিন্তু তাদের অভিজ্ঞতায় মিলিয়ে নেবেন যে বিরোধীদের স্পেস, যেটা পশ্চিমবঙ্গে কার্যত গল্প কথা হয়ে গেছিল, সেটা বিজেপি কতটা ফেরাতে পারছে। পাশাপাশি আমার পরের প্রশ্ন থাকবে যে ফেরাতে পারছে এবং সঙ্গে সঙ্গে তারা কতটা ফিরতে চাইছে সেটাও পরে দেখতে হবে। হ্যাঁ, না সে তো মানুষের ওপর, মানুষ বিরোধী দলের কে সমর্থন করলে তারা ফিরবে, তবে গণতন্ত্রে বিরোধীর অত্যন্ত শক্তিশালী বিরোধীর প্রয়োজন আছে, এটা নিশ্চয়ই তুমি মানবে। অবশ্যই। হ্যাঁ শ্রমিক, তোমরা যে ভোটটা পেয়েছো, যে বিপুল ভোট, তুমি কি মানবে যে এই ভোটে যেরকম ইয়েস বিজেপি ভোট আছে, সেরকম বিপুল সংখ্যক নো মমতা ভোট, এই সরকারকে মানুষ অপছন্দ করেছে, সেই ভোট মিশে আছে? এবং তোমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ, যে মানুষগুলো শুধুমাত্র এই সরকারকে তাড়াতে চেয়ে তোমাদের ভোট দিয়েছে, তাদের ইয়েস বিজেপি ভোটে ট্রান্সফার করা, মানো? সেটা আমার কাজ, সেটাই দলের কাজ। একটা রাজনৈতিক দল সর্বব্যাপী হতে চায়, সর্বস্পর্শী হতে চায়। আমিও চাইবো আমার দল সর্বব্যাপী হোক, যারা সর্বগ্রাসী নয়, সর্বস্পর্শী হতে চায়। আমিও চাইবো যে আমি তাদের সকলের কাছে পৌঁছতে পারি। আমি তো আবেদন করেছিলাম যে যারা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করেন, তারা একটু কিছুদিনের জন্য পারলে বাঁহাত চোখ বন্ধ করে বাঁহাতে বোতামটা টিপে দিন, কিন্তু এই সরকারটাকে সরান। আমার মনে হয় কাজ হয়েছে। বামেদের কত অংশ ভোট তোমাদের কাছে গেছে বলে তোমার মনে হয়? তার কারণ অনেক পুরনো বামপন্থী পারসেপশন যে এবার এই সরকারকে সরাতে বিজেপিকে ভোট দিয়েছেন, মানবে? হ্যাঁ, অস্বীকার করার কোনো জায়গা নেই। বহু বামপন্থী কর্মী বিজেপিকে ভোট দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের বহু কর্মী বিজেপিকে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিজেপিকে ভোট দিয়েছে বলে না, কাউন্সিলর বিজেপিকে ভোট দিয়েছে। তার অতৃপ্ত আত্মা কোনো কারণে হোক ভোট দিয়েছে বিজেপিকে, দিয়েছে। ভোট দিয়ে তোমায় জানিয়েছেন নাকি? এত কনফিডেন্ট? আমি যখন বলছি কোনো কারণ আছে, সব কথা বলা যাবে না, তারও নিরাপত্তাময় দেখতে হবে। ভোট দিয়েছেন, যারা ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার যারা কোর ভোটার, তার বস্তি, যে বস্তিকে সে কন্ট্রোল করে, সে নিজে বলেছে বিজেপিকে ভোট দিয়েছে। তো অনেকে এটা থেকে মুক্তি চেয়েছিলেন, অনেক এমপি এমএলএ আছেন, তারা চেয়েছিলেন তিনি জিতুন কিন্তু সরকারটা যান। আমি নাম বলবো না তাদের। শ্রমিক, আমার শেষ প্রশ্ন, লোকে বলছে শ্রমিক ভট্টাচার্যের সব থেকে বড় এই ভোটে ব্যক্তিগত কন্ট্রিবিউশন হচ্ছে, এক হচ্ছে আদি এবং নব্যকে একসঙ্গে এক ছাতার তলায় এক ঘরে এক পার্টিতে তো বটেই তারা ছিলেন, কিন্তু সেটা মূল স্রোতে নিয়ে আসা এবং ঐক্যবদ্ধভাবে লিড করা। আর দ্বিতীয় সবথেকে বড় কন্ট্রিবিউশন হচ্ছে বাঙালিয়ানাকে বিজেপির মূল স্রোতের সঙ্গে মেশানো, শ্রীরামের পাশাপাশি মা কালী, মা দুর্গা, তাদেরও সমানভাবে একই সঙ্গে প্রজেক্ট করা। তুমি মানবে? এই দুটো সার্টিফিকেট নেবে? আমি কোনো সার্টিফিকেট দিতে রাজি নয়। আমি বলবো এই জয় পশ্চিমবঙ্গের মানুষের জয়, এই জয় নরেন্দ্র মোদীর যে আহ্বান, ভয় নয় ভরসা, তার জয়, এই জয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জয়, এই জয় বন্দে মাতরমের জয়। বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। অবদমিত ভারতীয় অস্মিতা, ভারতীয় আধ্যাত্মবাদ, ভারতীয় পরিচিতিকে যিনি প্রস্ফুটিত করে দিয়েছিলেন আনন্দ মঠের মধ্যে দিয়ে, এবং মৃত্যুর কয়েকদিন আগে তিনি তার ছোট মেয়েকে বলেছিলেন যে দেখিস আগামী 20-30 বছরের মধ্যে এই বন্দে মাতরম প্রত্যেকের হৃদয়ে দেশ জুড়ে রক্ত নাচন তৈরি করবে, এই শব্দটা ব্যবহার করেছিলেন। তা তার 150 বছরে সেই বন্দে মাতরমের, যাকে খণ্ডিত করা হয়েছিল, যারা আমরা বিরোধিতা করেছিলাম, তখন যখন কলকাতায় 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর যখন বন্দে মাতরম খণ্ডিত হচ্ছে, তখন যারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন যে ডু নট কম্প্রোমাইজ বন্দে মাতরম অ্যাট দ্য অল্টার অফ কমিউনাল বিগটারি, আজকে তার সেই বন্দে মাতরমের আজকে জয় হয়েছে। সুতরাং এই জয়টাকে খণ্ডিত হবে ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রিক করা যায় না। এটা কোনো ব্যক্তির জয় নয়, এটা সামগ্রিক মানুষের জয়,
এবং পশ্চিমবঙ্গের আমরা যাকে বাঙালিয়ানা, বাঙালি অস্মিতা শব্দগুলো ভুল। বাঙালিরা কোনোদিন এভাবে চিন্তা করেনি। রবীন্দ্রনাথ একই ধর্ম রাজ্য পাশে খণ্ডচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। তিনি যখন শিবাজী উৎসব কবিতা লিখছেন একই সঙ্গে তিনি এটাও লিখেছিলেন যে সেদিন বাঙালিরা সেই আহ্বানে কর্ণপাত করেনি, তারা বেরিয়ে আসেনি। রবীন্দ্রনাথ সেই কবিতায় তার হতাশাটা ব্যক্ত করে গিয়েছিলেন। আজ সব মিলিয়ে মিশিয়ে একটা সরকার মানুষের এসেছে। পরিচয় মিলিয়ে মিশেই থাকে। মিলিয়ে কোন মিশিয়ে- বাঙালি বলবেন যে আমি শুধু বাঙালি, আমি ভারতীয় নই? আমি বলছি এ তো সত্তার মধ্যে তার অস্তিত্বটা সম্পূর্ণ মিশে যায়। এটাকে রাজনৈতিক প্রয়োজনে সংকীর্ণভাবে দেখা হয় এবং সংকীর্ণভাবে অনেক সময় তাকে বাড়িয়ে বা ছোট করেও দেখা হয়, দুটো ক্ষেত্রেই হয়। শ্রমিক, এত মানুষের সমর্থন, এত আশা, এই প্রত্যাশার চাপ, অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা তোমাকে এবং তোমাদের সরকারকে থাকবে। এবং যখন তোমাদের সেই প্রত্যাশা মানুষের একেবারে তোমরা পূরণ করবে, আমাদের একেবারে স্পষ্ট সমর্থন থাকবে। আবার কোথাও যদি আমরা দেখি যে বিচ্যুতি হচ্ছে, মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না, সংবাদ মাধ্যম এবং এবিপি আনন্দ একই রকমভাবে আমি এবিপি আনন্দের কাছে আমার একটাই আবেদন থাকবে, আমাদের বিচ্যুতি যখনই তারা দেখবে বা এ ধরনের ঘটনা, এই 4 ঘন্টার বিজেপির কর্মীদের এই আচরণ, সেটাকে ভালো করে দেখাবেন, চিহ্নিত করবেন। সব যদি আপনাদের সময় না দেখাতে পারেন তাহলে আমাদের একটু জানিয়ে দেবেন কারাই কাজ করছে, আমরা ব্যবস্থা নেব। সংবাদ মাধ্যমের ওপরে পার্টি হস্তক্ষেপ করবে না, কারণ দীর্ঘদিন সংবাদ মাধ্যমেরও একটা চরিত্র বদলে গেছে বলে সাংবাদিকতা নিয়ে এখন বহু মানুষ বহু কথাবার্তা বলছেন। এটা চিরকালই ছিল। আমি বিচ্যুতির কথায় আসছি না, আমি বিচ্যুতির কথায় আসছি না, আমি বিচ্যুতির কথায় আসছি না, আমি ওই বিষয়েই আলোচনায় যাচ্ছি না। আমি বলছি যে কিছু বাধ্যবাধকতা তৈরি করার প্রচেষ্টা হয় সবসময়, শাসক দলের পক্ষ থেকে রাষ্ট্রযন্ত্র ঝাঁপিয়ে পড়বে। কিন্তু অন্তত পশ্চিমবঙ্গকে বহু বছর পরে একটা নতুন করে তৈরি করবার জন্য মানুষ ভোট দিয়েছেন। এতে শুধু একটা রাজনৈতিক দল বা একটা সরকারের এটা কাজ নয়, প্রত্যেকটি সমাজ সচেতন মানুষ, সংবাদ মাধ্যম এগিয়ে আসুন। আমরা একটা নতুন পশ্চিমবঙ্গের লক্ষ্যে, একটা ভয়মুক্ত ক্ষুধামুক্ত পশ্চিমবঙ্গের লক্ষ্যে কাজ করতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। অনেক ধন্যবাদ শ্রমিক। আমি বলছি তোমার কথা শুনে সত্যি সত্যি নতুন করে মনের মধ্যে আশা জাগছে প্রচুর মানুষের। আমি শুধু চাইবো তাদের প্রত্যেকের আশা তোমরা পূরণ করতে পারো। খুব ভালো থেকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।